আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ প্রত্যেকটা সাবজেক্টের মতো করে আজকে আমরা রসায়নের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এই চ্যাপ্টারটা অনেকে হয়তো এতদিন ভয় ভীতি কাজ করতো, কিন্তু আজকের ক্লাস করার পরে আমার ধারণা তোমার মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার ফুল সব কিছু কমপ্লিট করে দিব। তো আমার সাথে শেষ পর্যন্ত থাকা লাগবে। আমি আসলে কিভাবে গুছিয়েছি একটু বলি তোমাদেরকে। আমি যদি একটু টপিক অ্যানালাইসিসের কথা বলি, তোমরা হয়তো বা জানো যে আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে একটা সেরা সাপোর্ট দেওয়ার আমাদের যে চিন্তা ভাবনা সেটা অনুযায়ী আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। ফিজিক্স থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে, বায়োলজি থেকে শুরু করে আমাদের শুধুমাত্র টপ সিকিউ সিরিজের 2টা পেড কোর্স আছে, ফিজিক্স আর ম্যাথ, 300 টাকা 300 টাকা। এই ছাড়া আর কিচ্ছু নাই। সব আমরা তোমাদেরকে একদম সব সাবজেক্ট, এমন না যে কোনো কিছুতে কমতি রাখতেছে। বাংলার রেকর্ড হয়ে গেছে, তোমাদের হলো যে গদ্য পদ্য নাটক সব রেকর্ড হয়ে গেছে, এবং ইংরেজির রেকর্ড হচ্ছে, এবং আইসিটি রেকর্ড হয়ে গেছে। তার মানে বুঝতেই পারতেছো তোমাদের জন্য কি পরিমাণ আমরা কাজ করতেছি। বায়োলজির জন্য তোমরা দেখছো চিত্রে ক্লাস চলে আসছে, আরেকটা ক্লাস রেকর্ড হচ্ছে। তার মানে বুঝতেই পারতেছো। তো আমাদের এই যে এই চ্যাপ্টারটা হলো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারের মধ্যে 2 ধরনের টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে সিকিউ হয়। এই 2 টাইপের বাইরে তেমন কোনো সিকিউ আসতে দেখা যায় না। এখন এই 2টা টাইপ কি কি? সিকিউ 1 এর মধ্যে দেখো ডি ব্লক, রঙিন যৌগ এবং জটিল যৌগ গঠন। আমি প্রমাণ দেখাবো যে এই 2 টপিকের বাইরে তেমন কোনো কোশ্চেন হয় না। ঠিক আছে, ব্লক বলতে গেলে এস পি ডি এফ সব ব্লক থাকলেও শুধু ডি ব্লক থেকে সিকিউতে প্রশ্ন হয়। আকার, গলনাঙ্ক, পর্যাবৃত্ত ধর্ম থেকে চিন্তা করলে স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এই পার্টটুকু থেকে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এগুলো সব ক্লিয়ার করাবো। আজকে আমার কাজ হবে যে এইখানে তোমার প্রত্যেকটা টপিকের সব কিছুর কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া, যাতে তুমি সিকিউ দেখবা তুমি নিজের মতো করে করতে পারবা। যেই কোনো ধরনের আমি কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করে তোমাকে সিকিউ ধরিয়ে দিব। ঠিক আছে, এবং তোমার জাস্ট শেষ পর্যন্ত থাকা লাগবে। কোনগুলা পড়া লাগবে কোনগুলা পড়া লাগবে না, এখান থেকে অনেক কিছু আইডিয়া হয়ে যাবে। ক্লাসটা করলে তুমি যদি কিছু নাও পড়ে থাকো, তুমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন তোমার ফুল কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো ভাইয়া ফাজানের নীতি, এই যে এই পাঠটুকু মিলে আমার একটা সিকিউ হয়। আর তোমার হলো যে এটার দিকে তাকাও, সংকরায়নের মধ্যে থাকে বন্ধন কোণ, আকৃতি এবং হাইড্রোজেন বন্ধন। তো এখান থেকে গতে সবসময় বন্ধন কোণ থেকে প্রশ্ন হয়, আর ঘতে আকৃতি অথবা হাইড্রোজেন বন্ধন থেকে আমার সিকিউ হয়। এই 2টা টপিকের সাথে অনেক সময় মিক্স করে একটা সিকিউ করে, তবে এটা সম্ভাবনা কম। সব ম্যাক্সিমাম টাইমে এই একটা সিকিউ দেয়। যদি মিক্স করে সিকিউ দেয়, এটা থেকে একটা পার্ট এটা থেকে একটা পার্ট, ভয় পাওয়ার কারণ নাই। কারণ হলো যে আমরা 2টা সিকিউ যেহেতু টার্গেট করতেছি, সেহেতু আমরা কি করলাম, যদি এইগুলোর কনসেপ্ট সব ক্লিয়ার করে যায়, আমাদের যেইটা মিলিয়ে দেখ না কেন তাতে আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা চলো আমাদের মেইন পড়াশোনা শুরু করব। তার আগে আমি একটু দেখাই দিই তোমাকে যে এই টপিকগুলো থেকে যে আসে এটা আসলে কতটুকু সত্য, এই জিনিসটা একটু আমি প্রুভ করি তোমার কাছে। ঠিক আছে, তুমি যদি এই সিকিউতে আসো, এই সিকিউটা দেখো কি আছে। এই সিকিউটা কি আছে বলতেছে যে উদ্দীপকের ই অপেক্ষায় ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন? ই অপেক্ষায় ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন? এই যে দেখো আয়নীকরণ, আমার কাইন্ড অফ কি প্রশ্ন হয়েছে, আয়নীকরণ শক্তি। এরপরে দেখো DCO3 এবং FCO3 এর মধ্যে কোনটি অধিক তাপে বিয়োজিত হয়? তো মাঝে মাঝে অধিক তাপে বিয়োজিত হয়, এই টাইপের প্রশ্ন হয়ে যায়, আমি এটা আলোচনা করে দিব। ঠিক আছে, এরপরে আসো নেক্সট সিকিউতে আসো। দেখো কি প্রশ্ন করছে যে এল অবস্থান্তর ধাতু নয় কেন? দেখছো অবস্থান্তর মৌল, এটা কোথায়? ডি ব্লক থেকে আসছে। অবস্থান্তর মৌল রঙিন যৌগ ওইটা। তারপরে দেখো এরকম 2টা আয়নদ্বয়ের মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক, এটা বিশ্লেষণ করো। সে ডি ব্লক থেকে আমার প্রশ্ন। এরপরে আসো ভাইয়া, এখানে আসো, বলতেছে কি এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? এরপরে বলতেছে যে উদ্দীপকের রেখাটির এই বিন্দুদের ক্রম পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো, মানে পর্যাবৃত্ত ধর্ম থেকে প্রশ্ন। ঠিক আছে, এরপরে দেখো তোমাকে প্রশ্ন করছে QHR যোগের জ্যামিতিক আকৃতি সংকরায়নের মাধ্যমে প্রকাশ করো। তো QHRটা কি? এটা হচ্ছে মিথেন। তো এই মিথেনের বলতেছে যে সংকরায়ন মানে sp3। তো এটাকে বলতেছে দেখানোর জন্য ওই যে আমরা sp3 যেভাবে দেখাই কার্বনের হাত হলো 4টা দিয়ে, ওইটা আজকে কোশ্চেন করছে। বহুতে প্রশ্ন করছে যে এমওডি মৌলদ্বয়ের হাইড্রাইডে বন্ধন কোণের ভিন্নতা, এই যে বন্ধন কোণের ভিন্নতার কারণ, তার মানে সংকরায়ন থেকে সেকেন্ড ধরনের সিকিউ। তারপরে আসো এখানে আসো, বলতেছে যে 1 নং যৌগের জ্যামিতিক গঠন এবং সংকরায়নের মাধ্যমে ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন করছে 2 ও 3 নং যৌগের বন্ধন কোণ নির্ণয়ের ভিন্নতা। দেখছো সংকরায়ন আর বন্ধন কোণ। এরপরে তুমি আরেকটা প্রশ্ন কি পাবা বলো তো ভাইয়া? অনেক সময় কি পাবা তুমি, এগুলার বাইরেও তোমাকে আরেকটা প্রশ্ন দেয়, ওই যে বললাম না সংকরায়ন বন্ধন কোণ, এবং আরেকটা কি দেয় বলতো, হাইড্রোজেন বন্ধন থেকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নাই, এগুলা থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হবে, এর বাইরে কোনো প্রশ্ন তোমার পরীক্ষা আসবে না। তাহলে আমার এই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করলে তো আমি ম্যাক্সিমাম জিনিস কমন পেয়ে যাবো, তাই না? তাহলে চলো আমরা শুরু করে দিই এই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার। তো এক এক করে ধাপে ধাপে আমি সবগুলো জিনিস শেষ করব, তোমরা জাস্ট ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত থাকা লাগবে।
তাহলেই হবে। ওকে, তাহলে দেখো আমরা যে কথাগুলো বলতেছিলাম আর কি, তো আমরা এখন কোন পার্টটুকু নিয়ে আগে কাজ করব। আমি মোটামুটি দেখো এই পার্টটুকুর মধ্যে আমাদের মোটামুটি প্রথমত কি থাকবে, ব্লকগুলো থাকে। তো ব্লকগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ব্লক থাকে, একটু খেয়াল করে দেখো এস পি ডি এফ। তো আমাদের মেইন আলোচ্য বিষয় হলো ডি। তো এস পি এফ এগুলা কিভাবে কি করবো আমি সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো ডি ব্লকটা তোমাদের কাছে অনেকের কাছে একটু আমি এখানে আসি আগে। তো প্রথমত দেখো এস পি এবং এফ ব্লকটা, তো এই ব্লকটা নিয়ে আমি বেশি কথা বলবো না, কেন কারণ এগুলা থেকে খুব বেশি প্রশ্ন হয় না, একেবারে হয় না বললেই চলে। এগুলা কি করবা, যদি সম্ভব হয় নিজে রিডিং পড়বা, ঠিক আছে, যদি সম্ভব হয় নিজে কি করবা, রিডিং পড়বা, এটা খুব বেশি প্রয়োজন নাই, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া পরের স্লাইড। এখন হলো এটা হলো ডি ব্লক মৌল। এখন ডি ব্লক মৌল কি আগে একটু এটা জানা দরকার। আমি এখানে সামান্য প্রাথমিক ধারণা দিব, তারপর এখানে বিগ আলোচনাটা একটু লাস্টে করবো, সবার লাস্টে, কারণ এইটা অনেকে যাদের মানে খুব বেশি আগ্রহী থাকবে তারা এই পাঠটুকু দেখবে, কারণ এখানের মধ্যে আছে জটিল যোগ, রঙিন যোগ, এই জিনিসগুলোতে কি হয় অনেক শিক্ষার্থী গুলিয়ে ফেলে। আমি চাইবো না যে তুমি এই সময়ের মধ্যে সবকিছু গুলিয়ে ফেলো, তোমাকে এমন ভাবে ভাইয়া করাই দিব যাতে তুমি খুব ভালো মতো, একদম ভালো মতো, তো যেই পাঠটুকু তোমাকে বেশি ঝামেলা ফেলবে সেই পাঠটুকুকে আমরা স্কিপ করার ট্রাই করবো। তো আমরা আগে এটা প্রাথমিক ধারণা দিই, তারপর আমরা একটু আস্তে আস্তে কঠিন জিনিসে যখন যাব ওটা লাস্ট পার্টটুকুতে আমরা দেখাবো, লাস্টে বলতে গেলে একদম ভিডিও শেষে। আর এখন তারপরে আমরা আগে প্রাথমিকভাবে আইডিয়া দিয়ে তারপরে পরের পার্টে চলে যাব, ঠিক আছে। একটু দেখো এইখানের মধ্যে ডি ব্লকের মধ্যে কি কি আছে, অবস্থান্তর মৌল। এখন ডি ব্লক মৌল, আগে তো ডি ব্লক মৌল কি এটা জানা লাগবে, তাই না। ডি ব্লক মৌল হলো যে আমরা কি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যখন আমাদের ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাকে সেই মৌলগুলোকে তো আমরা ডি ব্লক মৌল বলে থাকি। এখন দেখো ভাইয়া ডি ব্লক মৌলের মধ্যে অবস্থান্তর মৌল, এখন অবস্থান্তর মৌল সকল ডি ব্লক মৌল কি অবস্থান্তর মৌল, বা নাকি সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। লিখে রাখো একটা জিনিস লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল কি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তো এখানে দেখো অবস্থান্তর মৌল বলতে কি বোঝানো হয়, অবস্থান্তর মৌল বলতে বোঝানো হয় যে তোমার যখন কোনো একটা মানে তুমি যখন একটা ইলেকট্রন বিন্যাস করবা তখন যখন এটা ডি অরবিটাল প্রবেশ করবে, তবে ডি অরবিটালে আংশিকভাবে থাকতে হবে, কেমন D1 থেকে D9 এইভাবে যদি থাকে তখনই আমরা এটাকে কি বলতে পারবো, অবস্থান্তর মৌল বলতে পারবো। তাও আবার কিসে, আয়ন অবস্থায়। তো আয়ন অবস্থায় যদি এটা D1 থেকে D9 এর মধ্যে থাকে, এই যে কি বলতো ভাইয়া ইলেকট্রন বিন্যাসের সময় বা ডি অরবিটাল যখন প্রবেশ করে সেটা কোথায় 1 থেকে 9 এর মধ্যে থাকবে, আংশিক অবস্থায় থাকবে, পূর্ণ হওয়া যাবে না, তখন আমরা কি বলতে পারবো বলতো ভাইয়া, তখন আমরা এটাকে অবস্থান্তর মৌল বলতে পারবো। এখন তোমাকে এখান থেকে প্রশ্ন অনেক সময় সংজ্ঞা দিয়ে দেয় অবস্থান্তর মৌল কাকে বলে, এখান থেকে কি প্রশ্ন করে তোমাকে এখান থেকে ম্যাক্সিমাম টাইমে সংজ্ঞা দিয়ে দেয় অবস্থান্তর মৌল কাকে বলে, অবস্থান্তর মৌল কাকে বলে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন তোমাকে সংজ্ঞায় দিয়ে দেয়। আশা করি যে এগুলা আসলে পারবা। কি বলতো ভাইয়া, সকল ডি ব্লক মৌল কি বলতো ভাইয়া অবস্থান্তর মৌল নয়, বাট সকল অবস্থান্তর মৌল কি ডি ব্লক মৌল, এই ধরনের ক্ষতে প্রশ্ন আসে। তো অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা তোমরা ইজিলি পারবা, আর ক্ষতে এই প্রশ্নটা আসে। এখন তোমাকে আমি এই প্রশ্নটাকে ব্যাখ্যা করবো যে কেন আসলে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, আবার সকল অবস্থান্তর মৌল তো কিভাবে ডি ব্লক মৌল। তো প্রথম লাইনটা ব্যাখ্যা করলে আর কি এটা প্রুফ হয়ে যায়। দেখো আমি যদি তোমাকে দেখাই যে স্ক্যান্ডিয়াম কি বলতো ভাইয়া, স্ক্যান্ডিয়াম কিন্তু ডি ব্লক মৌলে, বা এটা কিন্তু একটা ডি ব্লক মৌলের একটা মৌল, তাই না। তো ডি ব্লকের যদি এটা মৌল হয় তার মানে এটা অবস্থান্তর মৌল কিনা এটা কিভাবে চেক করবো, তুমি জাস্ট স্ক্যান্ডিয়ামের আয়নটা দেখো 3+ আয়ন, এটাকে যখন তুমি এটা করবা স্ক্যান্ডিয়ামের নরমালি কি থাকে বলতো ভাইয়া, নরমালি এটা থাকে কিসে, নরমালি এটা থাকে তোমার হলো যে 21টা তোমার কি ইলেকট্রন, যখন এটা 3টা ছেড়ে দেয় তখন কয়টা হবে, 18টা হয়ে যাবে, মানে পূর্ণ হয়ে যাবে, ইলেকট্রন পূর্ণ। তখন কি হয়ে যায় জানো, তোমার নরমালি কি হয়, নরমালি যখন স্ক্যান্ডিয়ামের মধ্যে থাকে তখন আসলে পূর্ণ থাকে না স্ক্যান্ডিয়াম। তো দেখো আসলে স্ক্যান্ডিয়াম যখন নর্মাল অবস্থায় থাকে তার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কিভাবে থাকে দেখো, 4s2 আর থাকে কি 3d1 থাকে, এরকম আকারে থাকে। কিন্তু যখন এটা আয়নে আমরা যখন এটাকে কনভার্ট করি স্ক্যান্ডিয়াম 3+, তখন দেখো এই দুইটা আর এই একটা, এগুলা কি হয়েছে, ইলেকট্রন কিন্তু আমাদেরকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তখন কি হয়ে যায় দেখো 4s0 3d0। এই যে দেখো যখন এটা আয়ন হয়েছিল তখন এটা কি ডি, এই যে ডি অরবিটালের মধ্যে কি এখানে আংশিক অবস্থা আছে কিনা, এখানে নাই। তার মানে যেহেতু এটা ডি অরবিটালে আংশিক অবস্থা নাই, সেহেতু আমরা কি বলতে পারবো, স্ক্যান্ডিয়াম কি, এই যে স্ক্যান্ডিয়াম
স্ক্যান্ডিয়াম আয়ন যেটা আছে সেটা কি বলতো, স্ক্যান্ডিয়ামকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না। তার মানে কি তোমার কখন অবস্থান্তর মৌল বলতে পারবো, যখন আয়নকে যেমন ধরো স্ক্যান্ডিয়ামের আয়নটা যেহেতু ডি অরবিটালে আংশিক নাই, কিন্তু অন্যান্য গুলার ক্ষেত্রে যদি থাকে যে আয়নটা ডি অরবিটালে আংশিকভাবে এরকম অবস্থায় থাকে, তখন আমরা তাদেরকে অবস্থান্তর মৌল বলতে পারবো। আরেকটা জিনিস দেখাই, জিঙ্ক। আরেকটা জিনিস কি দেখাবো, জিঙ্ক। এখন তোমরা আমাকে বলো জিঙ্কের আমরা কি জানি বলো তো ভাইয়া, আমরা আণবিক ভর কত জানি বলো তো ভাইয়া, জিঙ্কের আণবিক ভর আমরা জানি 30, তাই না? এখন এটা নর্মালি কিভাবে থাকে, এটা নর্মালি থাকে যে 4s2 আর একটা হলো কি 3d10, ঠিক আছে, নর্মালি থাকে। কিন্তু যখন এটা আয়ন অবস্থা নিয়ে আসবা জিঙ্ক 2+, তখন দেখো এটা কি হয়ে যায়, 28 হয়ে গেলে তখন এটা কি হয়ে যায়, এই এস ব্লক থেকে আমাদের কি হয় বলো তো ভাইয়া, এই দুইটা ইলেকট্রন কি হয়ে যায় বলো তো, সরে যায়। তার মানে এখানে কি হয়ে যায়, এরকম হয়ে যায়। এখন দেখো এখানের মধ্যে ডি অরবিটালে কিভাবে আছে বলো তো, আংশিক আছে নাকি পূর্ণ, এটা কি অবস্থায় আছে, এটা পূর্ণ অবস্থায় আছে। আমার শর্ত কি ছিল বলো তো ভাইয়া, আংশিক অবস্থায় থাকলেই কেবলমাত্র আমি অবস্থান্তর মৌল বলতে পারবো। তার মানে এটা হয়ে আছে কি, পূর্ণ অবস্থায় হয়ে আছে। তাহলে এটাকে কি আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না ভাইয়া, এটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না। তার মানে কি আমার দেখা যায় যে এই যে মধ্যে স্ক্যান্ডিয়াম তারপরে জিঙ্ক এগুলোকে আমরা কি মৌল বলতে পারি না, অবস্থান্তর মৌল বলতে পারি না। কিন্তু তুমি যদি একটু যদি ব্যাক করো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করে হয় যে আয়রনের ক্ষেত্রে কি অবস্থা থাকে, তুমি একটু খেয়াল করে দেখো, আয়রনের ক্ষেত্রে কি হয়। আয়রনের ক্ষেত্রে দেখো আয়রন হলো কত, আয়রন হলো 26, তখন এটা হয় কি 4s2 আর এটা হয় কি 3d6 লাস্টের এই যে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। কিন্তু এখানে যখন আয়রন 2+ আমরা আয়নটাতে প্রকাশ করতে চাই, তখন কি হয়ে যায় দেখো 4s0 আর 3d6। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখানে দেখো 3d6 যেহেতু তুমি দেখতে পাচ্ছ, ডি অরবিটালে এখন কি কয়টা ইলেকট্রন দেখো তো আছে, 6টা ইলেকট্রন আছে। তার মানে আয়নটা কি অবস্থায় আছে, ডি অরবিটালে আংশিক অবস্থায় আছে। তার মানে এটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। এখন মজার বিষয় হলো দেখো তোমার এই যে আয়রন, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এরা প্রত্যেকে এই স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক এরা প্রত্যেকে তোমার কি মৌল ছিল বলো তো ভাইয়া, ডি ব্লকের মৌল। কিন্তু দেখা গেছে যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা কি নয় বলো তো ভাইয়া, এরা অবস্থান্তর মৌল নয়। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সকল অবস্থান্তর মৌলই কিন্তু ডি ব্লক মৌল। যেমন এই যে দেখো আয়রন, এটা কিন্তু অবস্থান্তর মৌল, এটা কিন্তু ডি ব্লক মৌল। কিন্তু সকল ডি ব্লক মৌল কিন্তু কি নয়, অবস্থান্তর মৌল নয়, তার মানে কি সকল কি বলতো ভাইয়া, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এইটুকু মনে রাখলে এখান থেকে তোমরা মোটামুটি 3 মার্ক কমন পেয়ে যাবে। ক খ ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, অনেক সময় গতও দিয়ে দিতে পারে, ঠিক আছে, অবস্থান্তর মৌল নয়, সেটা সম্ভাবনা কম, ঠিক আছে। আশা করি যে এইটুকু বুঝতে পারছো। এখন ডি ব্লক মৌলের কিছু বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা আছে কি, রঙিন যৌগ গঠন। তো রঙিন যৌগ গঠনটা তোমাদের কাছে অনেকের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে। এই কমপ্লেক্স পার্টটুকুকে তোমরা আগে একটু নিচে রিডিং পড়বা, ঠিক আছে। আমি লাস্টের পার্টটুকুতে এই রঙিন যৌগ গঠন এবং জটিল যৌগ গঠন এই জিনিসটা নিয়ে কথা বলবো। তবে জটিল যৌগ গঠন নিয়ে এখানে একটু সংক্ষেপে একটু কথা বলে দেই, তাহলে একটু তোমাদের জন্য সুবিধা হবে। দেখো জটিল যৌগ, কি যৌগ, জটিল যৌগের ক্ষেত্রে কি কি জিনিস পড়বা। দেখো জটিল যৌগ বলতে গেলে কি বোঝায়, এখানে একটা জিনিস লিখছি যে জটিল আয়ন প্লাস কি বলতো ভাইয়া, প্লাস হলো ক্যাটায়ন অথবা অ্যানায়ন, যে কোনো একটা কিছু যুক্ত হবে। এটা আসলে ডিপেন্ড করবে যে আয়নের উপর, তাই না বলতো ভাইয়া, ক্যাটায়ন এবং অ্যানায়ন, ঠিক আছে। এখন দেখো এইখানের মধ্যে জটিল যৌগের ক্ষেত্রে তোমাকে মাঝে মাঝে বলে যায় যে এই জটিল যৌগটার নামকরণ করতে, এগুলো খুবই রেয়ার কেসের কোশ্চেন। তার মানে এগুলাতে আমাদের খুব বেশি আসলে সময় দেওয়া উচিত না। তোমরা যদি এখন শেষ সময়টাতে আমরা যেহেতু আছি, আমরা মেইন জিনিসগুলোকে ফোকাস দিব। তার মানে এই যে জিনিসগুলো আছে এগুলো চাইলে তোমরা এই সময়ের জন্য স্কিপ করতে পারো। তবে এইটুকু জেনে রাখো যে জটিল যৌগ বলতে গেলে আমরা কি বুঝাই, জটিল আয়নের সাথে এর পাশাপাশি ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হবে। এর পাশাপাশি আরো কিছু কয়েকটা জিনিস আমি আলোচনা করব, সেটা কোথায় করব, ওই যে তোমার রঙিন যৌগ গঠনের সাথে একদম লাস্ট পার্টটুকুতে, ঠিক আছে। আমরা মেইন আলোচনায় ঢুকে যাই। এরপর আসো ভাইয়া পর্যাবৃত্ত ধর্ম। ওকে, এটা হলো আমাদের একদম আলোচনার একটা মেইন আলোচ্য বস্তু। কেন আলোচ্য বস্তু আসলে, কারণ হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম থেকে আমার ম্যাক্সিমাম প্রশ্ন হবে বা একটা সিকিউর। তো একটা সিকিউর যদি এইখান থেকে প্রশ্ন হয় তাহলে এটাকে বেশি ফোকাস দেওয়া উচিত। তাহলে দেখো আকার, এখন আকার আর এই যে গলনাঙ্ক, স্ফুটাঙ্ক, এই পর্যাবৃত্ত ধর্ম এগুলোকে আমরা কি করি জানো, আমরা এই জিনিসগুলোতে কি করি, সেটা হলো যে আমরা পর্যায় সারণী যেটা আছে, সেই পর্যায় সারণীর আমরা হিসাব করি বাম থেকে ডানে কি হবে এবং উপর থেকে নিচে কি হবে, এইভাবে আমরা চিন্তা করি, ঠিক আছে। এরকম দুইটা পার্ট নিয়ে আমরা চিন্তা করি, ঠিক আছে। কি করি, বাম থেকে ডানে কি হবে এবং উপর থেকে নিচে আমাদের কি হবে পর্যায় সারণীর বৈশিষ্ট্য
বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এখন দেখো ভাইয়া, যখন আকার থাকে তুমি একটু সুন্দরভাবে চিন্তা করো, ধরো আমার সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে। এখন সোডিয়ামের ক্ষেত্রে আমার আকারটা বড় নাকি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আকারটা বড়? এখন তুমি জাস্ট চিন্তা করে দেখো, সোডিয়াম যেটা আছে তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দেখো, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আর ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এইখানের মধ্যে যে সোডিয়াম আছে, এই যে ধনাত্মক যে আয়নটা আছে, এটা কি করতেছে? ওকে টেনে ধরতেছে। আর এখানে এটা কি করতেছে? এই দুইটাকে টেনে ধরতেছে। তার মানে তুমি আমাকে বলো ভাইয়া, এই যে ও যে টেনে ধরে আছে কাকে বলতো? এই দুইটাকে এখানে একটু বেশি করে টেনে ধরে আসছে না বলতো ভাইয়া? এখানে একটু বেশি করে টেনে ধরে আসছে। যদি এখানে বেশি করে টেনে ধরে, তার মানে কেন এখানে বেশি করে টেনে ধরতেছে? কারণ এখানে ও দুইজনকে ধরে রাখা লাগতেছে। তার মানে ওর কিন্তু শক্তিটা বেশি দেওয়া লাগতেছে। শক্তি যেহেতু ওকে বেশি দেওয়া লাগতেছে, তাহলে এটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে গেলে আকার কি হয়ে যাবে? আকার ছোট হয়ে যাবে। আকার কি হয়ে যাবে? আকার ছোট হয়ে যাবে। মনে রাখবা। তার মানে কি দেখো, সোডিয়াম ম্যাগনেসিয়াম এরা কিভাবে যাচ্ছে? এরা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। তার মানে বাম থেকে ডানে গেলে আমার কি হয়? আকারটা ছোট হয়ে যায়। কিন্তু তুমি দেখো ভাইয়া, সোডিয়াম আছে, আরেকটা জিনিস আছে পটাশিয়াম, ঠিক আছে। আর এই যে দেখো সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়ামের এখানে কক্ষপথ কয়টা বলো তো? সোডিয়ামের কক্ষপথ হবে 3টা, কিন্তু পটাশিয়ামের কক্ষপথ কয়টা বলো তো ভাইয়া? 4টা। তাহলে বড় কে? পটাশিয়াম। তার মানে বলাই যায় যে তোমার যখন উপর থেকে নিচে যখন আকার হয় তখন কি হবে বলো তো ভাইয়া? উপর থেকে নিচে আকার বড়। আকার কি হবে? আকার হবে বড়। আকার কি হবে? আকার হবে বড়। তার মানে এখান থেকে আমরা কি কি শিখলাম দেখো ভাইয়া, সোডিয়াম এখানের মধ্যে একটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে। তাহলে টেনে ধরবে কে বেশি শক্তি প্রয়োগ করবে? ম্যাগনেসিয়াম। শক্তি যখন বেশি প্রয়োগ করবে তখন কি হবে? এটা সংকুচিত হয়ে আসবে, অতিরিক্ত মাত্রা সংকুচিত, দুইটার জন্য টেনে ধরতেছে। কিন্তু সেম দেখো, জায়গা কিন্তু সেম, কিন্তু শক্তিটা বেশি প্রয়োগ করতেছে। শক্তি বেশি প্রয়োগ করলে দেখো এখানে কয়টা আছে সেটা বড় বিষয় না, বিষয়টা হলো যে তখন কি হবে? এটা সংকুচিত হয়ে আসবে, কারণ একই রকম আমাদের দূরত্ব বজায় আছে। কিন্তু তারপরে আমরা কি করতেছি? বেশি টানতেছি। যত বেশি টানবো তত বেশি এটা সংকুচিত হয়ে যাবে। তার মানে আকারটা ছোট হয়ে যাবে। আকারটা ছোট হয়ে যায় কোথায়? বাম থেকে ডানে। আর উপর থেকে নিচে কি হয়? আকারটা বড় হয়। এইটুকু আমরা মনে রাখবো, ঠিক আছে। ঠিক তেমনি গলনাঙ্ক স্ফুটনাঙ্কেতে আসো, এখানের মধ্যে এই স্লাইডে প্রথম আকারটা আমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। 2 নাম্বারটা আসো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে তোমার যেই কাজটা থাকবে এটাও একদম সেম, যে বাম থেকে ডানে কি হবে বলতো ভাইয়া? সেম নিয়ম, বাম থেকে ডানে আমার কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে আর উপর থেকে বাড়বে। এখন এইটা কেন আমি একটু সংক্ষেপে বলি, এটার জন্য আমি সংক্ষেপে একটা জিনিস তোমাদেরকে দেখাই, তারপরে বলি, ঠিক আছে। তো এখানে ছিলাম, দেখো এখানে একটা জিনিস আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করি আগে। এখানের মধ্যে বাম থেকে ডানে আমরা কি জানি বলতো ভাইয়া? আকারটা ছোট হতে থাকে। বাম থেকে ডানে যেহেতু আকারটা ছোট হতে থাকে, জাস্ট তুমি এইভাবে মনে রাখবা যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হবে? যেহেতু বাম থেকে ডানে আকার ছোট হয়, তার মানে কি এইখানের মধ্যে যত বাম থেকে ডানে যাবে, তুমি আরেকটা একটু এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। এই জিনিসটা কখন ভালো বুঝতে পারবা? যখন আমরা ফাজানের নীতিটার কনসেপ্টটা ক্লিয়ার হবে, আমাদেরকে তড়িৎ-ঋণাত্মকতার কনসেপ্ট ক্লিয়ার হবে, এরকম সবগুলা কনসেপ্ট ক্লিয়ার হবে, তখন তুমি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের এই কনসেপ্টটা বুঝতে পারবা। তবে সংক্ষেপে একটু এইটুকু মনে রাখতে হবে, আপাতত এইটুকু মনে রাখো, তারপর আমরা ওইটুকু যাওয়ার পরে আমরা এইটুকুতে ব্যাক করব। তারপর তুমি দেখো, জাস্ট মনে রাখবা যে বাম থেকে ডানে গেলে আমি প্রথমত একটা জিনিসের উপর কিন্তু নির্ভর করলে বাম থেকে ডানে একরকম হবে, কিন্তু এটা যখন সবগুলো জিনিসের উপর তুমি নির্ভর করে, এইভাবে চিন্তা করবা, বাম থেকে ডানে গেলে আমার কি হয় বলো তো ভাইয়া? ইলেকট্রন আসো, এই যে কি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কি হয়? বাড়বে। আর উপর থেকে নিচে গেলে কমবে, ঠিক আছে। উপর থেকে নিচে কমবে, এইটুকু জাস্ট মনে রাখো। এইটা আসলে মেইনলি এটা বিভিন্ন বিষয়ের উপর অনেকগুলা পার্সপেক্টিভ আমাদের চিন্তা করা লাগে, তার জন্য আপাতত এইটুকু জেনে আমরা এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কয়েকটা জিনিস দিয়ে ব্যাখ্যা করা লাগে, ওইটা আমরা পরবর্তীতে দেখতেছি, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, এখানের মধ্যে আসো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির কনসেপ্ট আসলে কি নির্দেশ করতেছে? আচ্ছা, আয়নীকরণ শক্তি মানে কি? জাস্ট তোমাকে এইভাবে চিন্তা করা লাগবে যে তোমার আসলে কতটুকু শক্তি প্রয়োগ করা লাগতেছে একটা ইলেকট্রনকে বের করার জন্য। ধরো একটা ইলেকট্রন আছে তার কক্ষপথের মধ্যে, তাকে তুমি বের করে দিবা, তার জন্য কতটুকু শক্তি প্রয়োগ করবা, সেই শক্তিটা যদি বেশি হয় তার মানে আয়নীকরণ শক্তির মান বেশি, সেই শক্তিটা কম হলে আয়নীকরণ শক্তির মান কম। তার মানে কি? এখানে দেখো বাম থেকে ডানে আমাদের কনসেপ্টগুলো কি যাচ্ছে? বাম থেকে ডানে। এখন বাম থেকে ডানে গেলে তুমি
যা চিন্তা করে দেখো এখানের মধ্যে কি ছিল বলতো ভাইয়া, সোডিয়াম ছিল আর ম্যাগনেসিয়াম ছিল আর অ্যালুমিনিয়াম ছিল ধরলাম। এখন দেখো ভাইয়া এদের মধ্যে কি হয়, আকারটা ছোট হইতেছে, সময়ের সাথে সাথে কি হইতেছে, আকারটা ছোট হইতেছে। তার মানে আকারটা যত ছোট হবে ওরা কি হবে, কেন্দ্রের দিকে, কেন্দ্রে খুব কাছাকাছি চলে আসবে না। কেন্দ্রের কাছাকাছি থাকলে কি হবে বলতো ভাইয়া, এই যে দেখো সোডিয়ামের জন্য যেইটুকু আকার আছে এটার জন্য আরেকটু কমতেছে, এটার জন্য আরেকটু কমতেছে। তার মানে ও কিন্তু কেন্দ্রে খুব কাছাকাছিতে চলে আসছে, ও কিন্তু কেন্দ্রে খুব কাছাকাছিতে আছে, ও কিন্তু কেন্দ্রে খুব কাছাকাছিতে, ও আরো কাছে। এখন দেখো কোনটা থেকে একটা শক্তি, একটা ইলেকট্রন বের করা সহজ বলো তো ভাইয়া, যে কেন্দ্র থেকে দূরে আছে তাকে একটু তাপ প্রয়োগ করলেই কিন্তু একটা ইলেকট্রন তোমার সহজে বের হয়ে যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে আরেকটু বেশি আমার কি করা লাগবে, শক্তি প্রয়োগ করা লাগবে। এটার ক্ষেত্রে অনেক বেশি শক্তি প্রয়োগ করা লাগবে, কারণ ওরা একদম চাপটি ফিপটি আসছে, এদেরকে তুমি ভাঙতে অনেক কঠিন একটা শক্তি প্রয়োগ করা লাগবে। তার মানে তুমি দেখো বাম থেকে ডানে যেহেতু আকারটা আমাদের ছোট হতে থাকে, তার মানে আয়নীকরণ শক্তি দেখো শক্তি তত বেশি প্রয়োজন হয়। বাম থেকে ডানে গেলে আমার আকার ছোট হতে থাকে, শক্তি বেশি লাগে, শক্তি বেশি প্রয়োজন হয়। তার মানে আমাকে এখান থেকে প্রশ্ন আসলে আমি বলতে পারবো যে আমার এখান থেকে কি কি প্রশ্ন আসবে, যে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয় বলো তো ভাইয়া, বেশি হয়। আর উপর থেকে নিচে গেলে, এবার দেখো উপর থেকে নিচে যদি তুমি চিন্তা করো, দেখো উপর থেকে নিচ, উপর থেকে নিচ এটাতে চিন্তা করলে তুমি আমাকে বলো ভাইয়া এই যে আছে কি বলো তো ভাইয়া, এটা কি আছে, এটা আছে সোডিয়াম, আর এইখানে আছে কি দেখো, এইখানে আছে পটাশিয়াম। এখন তুমি আমাকে বলো ভাইয়া এইখানে যে একটা ইলেকট্রন আছে তাকে তোমার কি করা বলো তো ভাইয়া, তাকে তোমার ছাড়াটা কষ্ট হবে নাকি এখান থেকে ছাড়াটা, একটা ইলেকট্রনকে ছাড়া কষ্ট হবে? কারণ অনেক বড়, দেখো তোমার যখন কক্ষপথ বাড়তেছে এটা কি হইতেছে বলো তো ভাইয়া, কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে গেলে কি করতে পারবো, আমি সহজে ছাড়াতে পারবো। তার মানে আয়নীকরণ শক্তির মান উপর থেকে নিচে কি হবে বলো তো ভাইয়া, কমবে কমবে কমবে। কারণ কি আমার শক্তি কম লাগতেছে, আমি সামান্য তাপ দিলে আমার এটা কি হয়ে যাচ্ছে বলো তো ভাইয়া, এখানের মধ্যে কি হয়ে যাচ্ছে, আমার হলো যে ইলেকট্রনটা ছাড়িয়ে নিতে পারতেছে, তার জন্য আমার আয়নীকরণ শক্তির মান কি হয়ে যাবে, কমবে। ওকে, এইটুকু আমরা ক্লিয়ার হয়েছে। এখানের মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেমন ব্যতিক্রমগুলোর মধ্যে আমরা বেরিলিয়াম বোরনকে দেখতে পাই, নাইট্রোজেন অক্সিজেনকে দেখতে পাই। এখন এগুলোকে কেন ব্যতিক্রম একটু আগে এটা ব্যাখ্যা করি, ঠিক আছে? ব্যতিক্রমগুলো তোমার পরীক্ষা আসবে, মনে রাখবা যে কি ব্যতিক্রমগুলো তোমার পরীক্ষা আসবে, ঠিক আছে? ব্যতিক্রম পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। এখন দেখো ভাইয়া ভালো করে শুনো, এখন দেখো বেরিলিয়ামের আগে ইলেকট্রন বিন্যাসটা দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলে তুমি কি হবে, বেরিলিয়াম যেহেতু 4 1s2 2s2। এবার বলো তো ভাইয়া এরা কি অবস্থায় আছে বলো তো ভাইয়া, এরা একেবারে একেবারে এরা কিন্তু একদম আমরা বলি না যে অর্ধপূর্ণ বা পূর্ণ, তো এরা পূর্ণ অবস্থায় আছে তাই না, এরা কিন্তু আংশিক অবস্থায় নাই। কিন্তু তুমি যদি বোরনের ক্ষেত্রে দেখো, বোরনের 5টা কি হয়েছে 1s2 2s2 2p1। এখন তুমি আমাকে বলো ভাইয়া ও কিন্তু ওরা কিন্তু স্টেবল অবস্থায় আছে, স্থিতিশীল অবস্থায় আছে। স্থিতিশীল অবস্থা থেকে তুমি যখন একটা ইলেকট্রনকে ছাড়ানো লাগবে, বোঝার চেষ্টা করো, স্থিতিশীল অবস্থা থেকে তুমি যখন একটা ইলেকট্রনকে ছাড়ানো লাগবে সেটা বেশি কঠিন হবে নাকি অস্থিতিশীল, বাট এদের মধ্যে সম্পর্ক খারাপ? তুমি দেখো তোমার একটা বান্ধবী আছে যার সাথে তোমার সম্পর্ক অনেক বেশি, কিন্তু আরেকজনের ক্ষেত্রে কি হয়েছে, তাদের সাথে সম্পর্ক তেমন ভালো না, জাস্ট নামমাত্র বান্ধবী। এখন বলো কাদের মধ্যে মানে সহজে মানে ভাঙ্গনটা তৈরি করা যাবে, যাদের কম বন্ধন তাদের মধ্যেই তো। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এইখানে যে একটা ইলেকট্রন আছে এটা কি আছে, এ আংশিক অবস্থা আছে, এর তেমন কোনো বন্ধু নাই, এরা তেমন ওকে সাপোর্ট দিচ্ছে না, কিন্তু তার জন্য আমরা সহজে এটাকে ভাঙতে পারবো বা শক্তি কম লাগবে এটাকে ভাঙতে। আর এইখানের মধ্যে একটা ইলেকট্রন ত্যাগ করতে আমাকে শক্তি অনেক বেশি লাগবে, কারণ এদের বন্ধুত্ব স্ট্রং, তার মানে এদেরকে আমাকে একজনকে সরাতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। যার ফলে এই যে দেখো বেরিলিয়ামকে যেহেতু কষ্ট হয়ে যায় বেশি, এরা কি অবস্থা আছে, স্থিতিশীল অবস্থা আছে। এটাই লিখবা, পরীক্ষার খাতা লিখবা যে বেরিলিয়াম এর ইলেকট্রন বিন্যাসকে আমরা দেখতে পাই যে এখানে স্থিতিশীল অবস্থা আছে, স্থিতিশীল অবস্থা থাকার কারণে আমার একটা ইলেকট্রনকে সরানো অনেক বেশি কঠিন হয়ে যায় এবং অনেক বেশি শক্তি প্রয়োগ করা লাগে, যার ফলে আয়নীকরণ শক্তির মান বেরিলিয়ামের বেশি হয়ে যায়। কিন্তু বোরনের ক্ষেত্রে তার উল্টা, কারণ হলো যে ওখানে একটা ইলেকট্রন থাকে পি অরবিটালে, 3টে ইলেকট্রন যদি দেখো, আমার যদি পূর্ণ অবস্থায় থাকতো তাহলে আমার কয়টা, এইভাবে 6টা থাকতো, অ্যাটলিস্ট যদি অর্ধপূর্ণ হইতো তাহলে 3টা থাকতো আমার, কিন্তু আছে মাত্র একটা, যার কেউ তাকে সাপোর্ট দেওয়ার নাই, তাই সহজে তাকে আমরা সরাই দিতে পারবো। তার মানে কি ওই যে থাকে না যে ধরো একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে একজন একটু আলাদা থাকে, তাকে তো এমনি আমরা অনেক সময় বলি না তোকে লাথি মেরে বের করে দিব, অনেকটা ওরকম বিষয়টা। তার জন্য আমরা কি বলতে পারি, বেরিলিয়ামের এই যে আয়নীকরণ শক্তির মান বোরনের চাইতে বেশি। এরপরে দেখো নাইট্রোজেন অক্সিজেন সেম কনসেপ্ট, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন মানে 7, এটাকে তুমি কি লিখতে পারো 1s2 2s2 2p3। আর অক্সিজেনের ক্ষেত্রে লিখতে পারো অক্সিজেন 8 1s2 2s2
2p4। এখন বিষয়টা কি, এখানে দেখো পি অরবিটালের আমাদের কি দেখো তো ভাইয়া, এরা কি অবস্থায় আছে, 1 2 3, এরা কি আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে। এই যে পূর্ণ অর্ধপূর্ণ এরা কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকে। আর এখানে দেখো এই যে দেখো এটা কি অবস্থায় আছে, এই যে দেখো এরা কিন্তু স্টেবল অবস্থায় নাই। যেহেতু ও স্টেবল অবস্থায় তেমন নাই, তার মানে কি ওকে একটা ইলেকট্রন সরাতে বেশি কষ্ট হবে নাকি ওর একটা ইলেকট্রন সরাতে বেশি কষ্ট হবে? অবশ্যই 100% ওর একটা ইলেকট্রন সরাতে বেশি কষ্ট হবে। ওর যদি একটা ইলেকট্রনকে আমরা সরাতে বেশি কষ্ট হয়, তার মানে কার ইলেকট্রন আসক্তি, কার আয়নীকরণ শক্তির মান বেশি হবে বলতো? নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তার মানে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম ভাবে দেখা যায় যে বেরিলিয়াম এবং নাইট্রোজেন, অক্সিজেন আরো এরকম কয়েকটা আছে, বাট এই দুইটাই ম্যাক্সিমাম টাইম পরীক্ষা আসে। তার মানে এদের ক্ষেত্রে দেখা যায় যে বাম থেকে ডানে গেলে একটু ব্যতিক্রম দেখা যায়। এগুলা কি, এগুলাকে আমরা বলি ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলোর জন্য আমরা কি জানি বলতো ভাইয়া, এটা উল্টা ঘটনা কাজ করে। ঠিক আছে, এইটুকু কনসেপ্ট মনে রাখলেই হবে। তার মানে বাম থেকে ডানে গেলে নর্মালি আমাদের আয়নীকরণ শক্তির মান বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, কিন্তু ব্যতিক্রম হলো যে বেরিলিয়াম, বোরন এবং নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, ওকে, এইটুকু আশা করি তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসো ইলেকট্রন আসক্তিতে। এবার আসো কি হয়, ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তিতে আসার আগে তোমাকে আমি একটু জিনিস বলি। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি, ওকে। ইলেকট্রন আসক্তি এই জিনিসটা কি, এই জিনিসটা হলো যে তুমি একটা ইলেকট্রনকে গ্রহণ করার কি পরিমাণ ক্ষমতা থাকবে, সেই পরিমাণ, সেটাকে তো আমরা কি বলতে পারি, ইলেকট্রন আসক্তি বলতে পারি। ধরো আমি জাস্ট একটু সংক্ষেপে তোমাকে বলি যে ধরো তুমি একটা ইয়াকে, ধরো একটা তোমার হলো যে ইলেকট্রন আছে, তাকে বাইরে থেকে তুমি কি করবা, শোষণ করতে চাচ্ছ। এখন শোষণ যদি তুমি খুব সহজে করো, তার মানে আসক্তির পরিমাণটা কি কম। যদি তুমি শোষণটা অনেক বেশি করো, তার মানে আসক্তির পরিমাণটা বেশি, কারণ কষ্ট করে যেটা করবা। এখন বিষয়টা হলো কি, তোমাকে আরো সহজ ভাষায় বলি আমি, যেমন ধরো বাম থেকে ডানে গেলে, একটু কনসেপ্টটা দেখো, বাম থেকে ডানে গেলে কি হয়, তোমাকে তুমি জাস্ট চিন্তা করে দেখো আমার কি আছে, আমার এখানের মধ্যে তুমি জাস্ট চিন্তা করে দেখো, এখানের মধ্যে আছে কি, আমার ধরো আছে তুমি ধরো, আমি একটা করে বলি, তুমি ধরো এরকমই দাও যে সোডিয়াম আছে আর ম্যাগনেসিয়াম আছে। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো ভাইয়া, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং আরেকটা আছে কি, ক্লোরিন আছে। ঠিক আছে, এইভাবে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখো এইখানের মধ্যে দুইটা, এখন লাস্ট কক্ষপথে এখানে আছে কয়টা, একটা ইলেকট্রন। এখানে আছে লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। এখানে আছে লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন বলতো ভাইয়া, এখানে আছে কয়টা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর আছে কয়টা, সাতটা। তার মানে কি লাস্ট কক্ষপথে আছে 7টা ইলেকট্রন। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, একটা ইলেকট্রন যখন এখানে ঢুকতে চাইবে, তার মধ্যে সংঘর্ষ কম হবে না বেশি হবে? তার মধ্যে সংঘর্ষ কম হবে, ও সহজে আস্তে ঢুকে যেতে পারবে, তাই না? খুব স্বাভাবিক বিষয় না, ও কিন্তু খুব সহজে ঢুকে যেতে পারবে। কিন্তু তুমি দেখো ভাইয়া, ম্যাগনেসিয়ামের এখানে আসলে একটা ইলেকট্রনের বাধা একটু বেশি থাকবে, এর চাইতে একটু বাধা বেশি থাকবে, কারণ এখানে তো দুইটা ইলেকট্রন আছে। কেউ চাইবে না যে তাদের সাথে আরেকজন ভাগ বসাতে আসুক, কেউ চাইবে না। তার মানে এখানে আরেকটু বেশি তোমার কি হবে বলতো ভাইয়া, আরেকটু বেশি কি হবে বলতো ভাইয়া, বাধা থাকবে। বাধা থাকা মানে কি, ওর সেই বাধাটা ত্যাগ করে তো ভিতরে ঢুকতেছে, তার মানে ওর কিন্তু শক্তিটা বেশি প্রয়োগ করে ভিতরে ঢুকতেছে, তার জন্য কিন্তু ইলেকট্রন আসক্তির মান ওর বেশি হয়ে গেছে। সোডিয়ামের ক্ষেত্রে কি হয়েছে বলতো ভাইয়া, কোনো বাধা নাই, সহজে ঢুকে গেছে, ইলেকট্রন আসক্তির মান কম, আসক্তিটা কম, টানটা কম। আর এখানের মধ্যে কি হয়েছে, টানটা বেশি সোডিয়ামের তুলনায়। কিন্তু এখানে দেখো ক্লোরিনের 7টা, একটা ইলেকট্রন ঢোকার জন্য কি পরিমাণ মারামারি এরা করবে, বুঝতে পারতেছো? এরা যখন যেই পরিমাণ মারামারি করবে, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, তার মানে ইলেকট্রন আসক্তির মান কম হবে না বেশি হবে? এখানের মধ্যে অবশ্যই বেশি হবে, একটা ইলেকট্রন ঢোকার ক্ষেত্রে। আরেকভাবে ব্যাখ্যা করা যায়, যেহেতু এদের আকারটা ছোট হতে থাকে বাম থেকে ডানে, তার মানে কি হয়, তুমি দেখো একটা ইলেকট্রন এখান থেকে আসবে, সেখানে এতটুকু যাইতে যতটুকু শক্তি, আকার যেহেতু ছোট, তখন ওর কাছে কিন্তু যাইতে আরেকটু বেশি রাস্তা করা লাগে। তার মানে তখন এইভাবে হিসাব করে তুমি দেখবে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়ে যায় বাম থেকে ডানে। তার মানে আমরা এইটুকু জানলাম যে বাম থেকে ডানে কি হয়, বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তির মান বেশি, ইলেকট্রন আসক্তির মান বেশি। কিন্তু দেখো আসক্তি মান বেশি, কিন্তু যখন তুমি দেখো, তুমি জাস্ট এইভাবে চিন্তা করো যে উপর থেকে নিচে কি হবে, উপর থেকে নিচে হলে আমার কি হয়, জাস্ট এইভাবে চিন্তা করে দেখো, এই যে দেখো সোডিয়াম আছে 3টা কক্ষপথ, আর পটাশিয়াম আছে 1টা 2টা 3টা 4টা কক্ষপথ। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো একটা ইলেকট্রন সহ এখানে ঢুকবে, তুমি আমাকে বলো একটা ইলেকট্রন যখন ঢুকবে তখন কার ক্ষেত্রে, ওই যে আমি বললাম না রাস্তা কার বেশি, অবশ্যই দেখো 4টার ক্ষেত্রে ওর রাস্তাটা এইখানে হয়ে যায়, আর এর রাস্তাটা এখানে থাকে। তার মানে এর জন্য এই দেখো আলটিমেট
আলটিমেটলি কিন্তু এক জায়গা থেকে তারা রাস্তা পাড়ি দিচ্ছে। তার মানে এর জন্য কি বলতো ভাইয়া, শক্তিটা আমার বা টানটা আমার কম লাগতেছে, টান আমার কম, আসক্তি কম। কিন্তু এইখানের মধ্যে দেখো রাস্তা বেশি, আসক্তির পরিমাণটা কি হবে, বেশি হবে। তার মানে কি আমার উপর থেকে নিচে নামলে আসক্তির মান কি হয়ে যায়, কমে যায়। আরো তুমি আরেকটা ইয়াতে ব্যাখ্যা করতে পারবো, ওই যে যেই জিনিসটা বলছিলাম যে দেখো ভাইয়া এইখানের মধ্যে এই যে এখানে একটা ইলেকট্রন আছে, এইখানেও একটা ইলেকট্রন আছে, এটা কি, এটা হলো পটাশিয়াম, এটা হলো সোডিয়াম। এরা যেহেতু কাছাকাছি আছে, এর কি হবে বলো তো ভাইয়া, একটা টান কাজ করবে কেন্দ্রের প্রতি। ওই টানটার কারণে ওকে কিন্তু এই কেন্দ্রটা কিন্তু একটা সাপোর্ট দিবে, যার কারণে একটা ইলেকট্রন সহজে ঢুকতে পারবে না, একটু একটু হলেও কষ্ট করে ঢুকা লাগবে। তার মানে একটু হলো টানটা বেশি থাকবে। কিন্তু এইখানে দেখো এইখানের মধ্যে কি হয়েছে, কেন্দ্র থেকে আমার কি হয়েছে বলতো ভাইয়া, দূরত্ব যেহেতু বেশি, কেন্দ্রের প্রতি এর কম টান। এই যে দেখো কেন্দ্র এর প্রতি কম টান দেখাবে। তার মানে কি এর প্রতি যদি সাপোর্ট ওকে না দেয়, তাহলে ও তো সহজে এসে ঢুকে যেতে পারবে। তার জন্য ওর জন্য ইলেকট্রন আসক্তির মান কম হয়ে যায়। তার মানে এইভাবে মনে রাখবা যে উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তির মান তুমি যেইভাবে মনে রাখতে পারো। এটা আসলে মনে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতে পারি। উপর থেকে নিচে কি হয়, ইলেকট্রন আসক্তির মান কম হয়, ইলেকট্রন আসক্তির মান কম, আসক্তির মান কম হয়। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যাও, এখানেও কিছু ব্যতিক্রম আছে। এখন এখানে ব্যতিক্রমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কি এটা পরীক্ষা আসে। যেমন ধরো আমি একটু বলি, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন। এখন দেখো এই যে ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, এগুলো কি হ্যালোজেন গ্রুপ, তাই না? হ্যালোজেন গ্রুপ আমরা বলে থাকি। কিন্তু এখান থেকে দেখো উপর থেকে নিচে এটা কি হওয়ার কথা ছিল বলতো ভাইয়া, উপর থেকে নিচে কি হওয়ার কথা ছিল, আর এই ইলেকট্রন আসক্তির মান কি হওয়ার কথা ছিল বলতো ভাইয়া, উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কথা ছিল, তাই কিনা? তাই কিনা, ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কথা ছিল না উপর থেকে নিচের মধ্যে? কিন্তু দেখো এখানের মধ্যে একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমি করি, তারপরে আশা করি বুঝতে পারবা। ওকে, এখন দেখো এই যে ফ্লোরিন, ক্লোরিন, এখানে যদি আমি যদি বলি যে ইলেকট্রন আসক্তির ক্রমটা কেমন হওয়া উচিত, তখন এইখানে দেখো এইখানে উত্তরটা হয় এমন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কিন্তু ব্যতিক্রম। এটা কি, এটা হলো ব্যতিক্রম, একটু ব্যতিক্রম লিখে রাখো, এটাই পরীক্ষা আসবে। এখন দেখো হওয়ার কথা ছিল কি ফ্লোরিনের বেশি, কিন্তু হয়ে গেছে কি ক্লোরিন বেশি। তাহলে কেন ভাইয়া, এই যে ব্যতিক্রমটা কেন হয়েছে, এটাই পরীক্ষা আসে। প্রশ্ন করে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চাইতে বেশি কেন, এই প্রশ্নটা করে। ঠিক আছে, এটা হলো ব্যতিক্রম। এখন দেখো ভাইয়া কি হয়, একটু আমি তোমাকে বোঝানোর জন্য একটু করি। এই যে দেখো একটা, দুইটা, দেখো এখানের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, এই যে দুইটা আছে। আর এখানের মধ্যে কয়টা দেখো, দুইটা, চারটা, ছয়টা, সাতটা। তো এইখানে আর এইখানে দেখো দুইটা, এইখানে আটটা, আর এইখানে থাকে সাতটা। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে ফাইন, এই হলো ফ্লোরিন আর এই হলো ক্লোরিন। ঠিক আছে, বোঝার চেষ্টা করো। এখন দেখো ভাইয়া এখানে কি হয়, একটা ইলেকট্রনকে কি করবে বলো তো ভাইয়া, একটা ইলেকট্রনকে ও গ্রহণ করবে। একটা ইলেকট্রনকে ও গ্রহণ করার যে ক্ষমতাটা থাকবে তাকে তো ইলেকট্রন আসক্তি বলা হয়, তাই না? তো এখন ওর যদি এই যে দেখো ওর এখানের মধ্যে কি হয়েছে, এই যে কেন্দ্র এখানে দূরত্ব, এই আকারটা কিন্তু ছোট। তার মানে কি, তার মানে হলো যে ওর আকারটা ছোট যেহেতু, তার মানে হলো যে নর্মাল বিষয় যে এইখানের মধ্যে আসার জন্য ইলেকট্রনটা পাড়ি একটু বেশি সময় দেওয়া, বেশি রাস্তা পাড়ি দেওয়া লাগবে, আমরা যেভাবে চিন্তা করছিলাম। তার মানে কি সেই হিসাবে কি হয়েছে, ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা ছিল। খুব ভালো কথা। বা ও কি করবে, ও এটাকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি। ঠিক আছে, ওর টেনে নেওয়ার ক্ষমতা বেশি, কারণ ওর কি হয়েছে বলতো ভাইয়া, ওর যেহেতু আকারটা ছোট, ওর নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে। তার মানে নিউক্লিয়াসের কাছাকাছি থাকলে কি হবে, নিউক্লিয়াস তো ধনাত্মক, ওর ঋণাত্মক আয়নটাকে খুব দ্রুত টেনে নিতে পারবে, খুব দ্রুত টেনে নিতে পারবে। কারণ কি, রাস্তা যেহেতু ছোট, এখন মানে এই যে আকারটা যেহেতু ছোট। কিন্তু দেখো ভাইয়া এখানে যেহেতু 7টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আছে, এরা কি অবস্থা আছে বলতো ভাইয়া, এরা খুবই খুবই কাছাকাছি আছে। এদের চার্জ ঘনত্বের মান অনেক বেশি, আকার ছোট এবং চার্জ ঘনত্বের মান অনেক বেশি, আকার ছোট, চার্জ ঘনত্বের মান অনেক বেশি। এই যে চার্জ ঘনত্বের মান অনেক বেশি হয়েছে, যখন একটা ইলেকট্রন ঢুকছিল, এদের নিজেদের মারামারির কারণে এরা আর ওকে ধরে রাখতে পারে না। তার মানে কি, তোমাদের পরিবারের মধ্যে ধরো একটা পরিবারের মধ্যে নিজেদের মধ্যে অনেক কোন্দল থাকে, কিন্তু এখন বাইরে থেকে যখন আরেকজন মানুষ বলে যে আমি আপনাদের সাথে থাকবো, সে কি আর টিকতে পারবে? নিজেদের কোন্দল দেখিয়ে তো তাকে তো আগে এরা লাথি মেরে বের করে দিবে, তাই না? তারা তো এখানের মধ্যে আরেকটা ঝামেলা চাইবে না। তার মানে কি, ও কিন্তু প্রথমে গ্রহণ করে নিতে পারে, কিন্তু পরবর্তীতে নিজেদের কোন্দলে দেখো নিজেরাই তো টিকতে পারতেছে না, আরেকজনকে কিভাবে রাখবে। কিন্তু ওর ক্ষেত্রে ব্যাপারটা দেখো, ওর যেহেতু জায়গাটা বড়, ওর ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অবশ্য ওর ক্ষেত্রে টানটা কম থাকার কথা, আসক্তিটা কম হওয়ার কথা ছিল, কিন্তু জায়গাটা বড় হয়। ওর যে গিজিবিজি প্রবলেম ছিল 7টা ইলেকট্রনের কারণে নিজেদের মারামারি, তো ওদের মতো তো মারামারি নাই, কারণ ওরা সবাই সুখে শান্তিতে আছে। তার জন্য ও একটা ইলেকট্রনকে ধরে রাখতে পারে, এই ধরে রাখার ওর ক্ষমতাটা বেশি। এখানে চার্জ ঘনত্ব কম থাকে, যার ফলে ইলেকট্রনটা কি হয় বলতো ভাইয়া, ইলেকট্রনটাকে
ধরে রাখতে পারে, ইলেকট্রনটাকে ধরে রাখতে পারা মানে আকর্ষণ কি বলতো ভাইয়া, আকর্ষণের পরিমাণ বেশি থাকে, আর বেশি থাকলে কি হয়, ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। তার ফলে আমরা বলতে পারি যে ক্লোরিনে ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চাইতে বেশি। এইভাবে আমরা ব্যাখ্যা করব পরীক্ষার খাতার মধ্যে আসলে। ঠিক আছে, এই হলো আমাদের কি, এই হলো আমাদের ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি। এইগুলো হলো খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের পার্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি এই যে আমাদের মোটামুটি পর্যায়বৃত্ত ধর্মের পার্টটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা একটু সামারি করে ফেলি আমাদের আকারটার ক্ষেত্রে, আমরা একটু সামারি করি আমাদের আকারের ক্ষেত্রে। লেখো আকারের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের আকারের ক্ষেত্রে বাম থেকে ডানে, আকারের ক্ষেত্রে বাম থেকে ডানে, আমাদের বাম থেকে ডানে আকারের ক্ষেত্রে কি হয়েছে, আকারটা ছোট হয়েছে, ছোট। ঠিক আছে, আকারটা ছোট হয়। আর কি হয় বলতো, উপর থেকে নিচে বড় হয়, এটা আমরা বুঝে গেছি। ঠিক আছে, উপর থেকে নিচে বড় হয়। আর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে জাস্ট মনে রাখতে কি বলছিলাম, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে উল্টা, তাই না? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আকার যেহেতু আমার কি বলতো ভাইয়া, আকার যেহেতু আমার ছোট, তার মানে কি ওদের মধ্যে যে কাছাকাছি বন্ধনটা, এই বন্ধন শক্তিটা অনেক বেশি থাকে। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলাতে এবং ফুট, এটা কি করতে বলতো ভাইয়া, আমার কি করতে হবে, বেশি তাপ দিতে হবে। বেশি তাপ দিতে হলে কি হবে বলতো ভাইয়া, আমার এই যে গলনাঙ্কের মানটা বেশি হয়ে যাবে। খুব স্বাভাবিক বিষয় না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যখন আমার এটা এখানে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা আমার কি হবে, বাম থেকে ডানে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বাড়বে, বাম থেকে ডানে বাড়ে, আর উপর থেকে নিচে কমে। ঠিক আছে, এইটুকু আমরা মনে রাখতে হবে। ঠিক আছে, উপর থেকে নিচে কমে। এরপরে আসো কি, এরপরে আসো তুমি এইখানে এইটুকু ক্লিয়ার হয়ে গেলে তারপরে আসো তোমরা হলো যে তোমার হলো যে আয়নীকরণ শক্তিতে আসো। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি মনে রাখতে বলছিলাম, দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে মনে রাখতে বলছিলাম যে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কেন বাড়ে, কারণ হলো যে আয়নীকরণ শক্তি বলতে কি করা হয় বলতো ভাইয়া, একটা ইলেকট্রনকে ছুটাতে আমার যত বেশি আমার কি হবে শক্তি প্রয়োগ করা লাগবে, সেই শক্তির মানটাকে আয়নীকরণ শক্তি আমরা বলি। তো এখানের মধ্যে যখন আকারটা ছোট থাকে, ওই শক্তিটাকে আমরা একটা ইলেকট্রনকে সরাতে অনেক বেশি শক্তি প্রয়োগ করা লাগে। যখন আকার বড় থাকে, তার মানে নিউক্লিয়াস থেকে দূরে থাকে, তার মানে সহজে আমরা কি করতে পারি বলতো, এটাকে কেন্দ্র থেকে সরাতে পারি। তার কারণে বাম থেকে ডানে কি হয়, বাম থেকে ডানে আমাদের আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর উপর থেকে নিচে, বাম থেকে ডানে বাড়ে আর উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে। তো এখানে কিছু আবার ব্যতিক্রম আছে আমরা দেখছি, সেটা কি কি ব্যতিক্রমগুলা কি কি আমরা দেখলাম, আমি এক পেজে সামারি করতেছি। দেখো ব্যতিক্রমগুলা, বেরিলিয়াম এটার মানটা বোরনের চাইতে বেশি, নাইট্রোজেনের মানটা অক্সিজেনের চাইতে বেশি। কেন এটা বেশি, এটাও আমি ব্যাখ্যা করছি। ওকে, এবার আসো ভাইয়া ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্র সেম ঘটনা, সেম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে বাম থেকে ডানে কি হয় বলতো, আসক্তি, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে বাম থেকে ডানে বাড়ে, বাম থেকে ডানে বাড়ে, বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে। এখানেও একটু ব্যতিক্রম আছে একটা, সেই ব্যতিক্রমটা কি, এই ব্যতিক্রমটা হলো যে দেখো আমাদের কি হয়েছে, নরমালি আমাদের যেটা হওয়ার কথা ছিল যে ক্লোরিনেরটা ফ্লোরিনের চাইতে কম হওয়ার কথা ছিল, যেহেতু উপর থেকে নিচে কমে, কিন্তু এখানে বেশি। কেন বেশি, এটা আমি ব্যাখ্যা করছিলাম। ফ্লোরিনের ওই যে 7 জনে নিজেদের মারামারির কারণে আরেকজনকে ধরে রাখতে পারে না। এই হলো আমাদের সামারি। ঠিক আছে, আমরা মোটামুটি এইটুকু সামারি হয়ে গেলে চলো আমরা সংকরায়নে চলে যাই। আচ্ছা, সংকরায়নে এই জিনিসটা কি, আগে একটু এটা ক্লিয়ার করি। ধরো আমরা আজকে বললাম যে আমরা আজকে খিচুড়ি রান্না করবো, তো আমাদের ভার্সিটি হলগুলোতে আমরা ম্যাক্সিমাম টাইমে ধরো আমরা খিচুড়ি বাটি করলে, তো যেটা হয় কি, আমাদের এক একজনের দায়িত্ব এক একটা থাকে। যে তো একজনকে বলা হয় যে চাল নিয়ে আয়, আরেকজনকে বলা হয় ডাল নিয়ে আয়, আরেকজনকে বলা হয় যে সবজি নিয়ে আয়, আরেকজনকে বলা হয় যে মাংস নিয়ে আয়, আরেকজনকে বলা হয় যে হলুদ মরিচ নিয়ে। তো এক একজনে মানে নিয়ে মানে মশলা নিয়ে এক একজন এক একটা জিনিস আনে। তো প্রত্যেকে এক একজন যে জিনিসটা আনছে সেটা দিয়ে তো আর সে খেতে পারবে না। যে চাল আনছে সে তো আর চাল দিয়ে শুধু খিচুড়ি খেতে পারবে না, যে ডাল আনছে সে তো আর ডাল শুধু খেতে পারবে না। তাহলে কি হয়, এই যে চাল ডাল, এই যে দেখো আমরা কি করি, আমরা ধরো একজনে আনছে চাল, আরেকজনে আনছে কি, আরেকজনে আনছে ডাল, আরেকজনে আনছে ডাল, একজনে চাল, আরেকজনে ডাল, আরেকজনে আনছে কি সবজি, আরেকজনে আনছে কি মাংস, আরেকজনে আনছে কি মাংস, আরেকজনে আনছে কি বলতো, আরেকজনে আনছে আমার হলো যে এই যে মশলা। এখন এই যে এগুলাতে আমরা মোট 5 জন আমরা খাবো। ঠিক আছে, এই যে 5 জন নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে আমরা তো এক একজনে যা যা আনছে এগুলো তো একা খেতে মানে ওই জিনিসটা খেতে পারবো না, কারণ খাওয়া সম্ভব না। দেখো খালি সবজি, খালি মশলা, খালি মাংস, এগুলো কি খাওয়া সম্ভব, রান্না বাদে খাওয়া সম্ভব না। তাহলে আমরা কি করব, খিচুড়ি রান্না করবো। তারপর এগুলাকে মিশ্রণ করে আমরা খিচুড়ি বানালাম, খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি রান্না করার পরে এইবার দেখো আমরা সমান ভাগে
ভাগ করে দিলাম, খিচুড়ি আমরা কি করলাম 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলাম। তার মানে এখানে কি ছিল বলতো ভাইয়া, এখানে ছিল বিভিন্ন ধরনের জিনিস থেকে আমরা যখন এগুলাকে মিশ্রণ করে সমপরিমাণ আমরা কি করছি বিভাজিত করতে পারছি, এই প্রসিডিউরটাকে আমরা কি বলি সংকরায়ন, মানে মিশ্রণ করছি, মিশ্রণ করে আমরা একটা আউটপুট ভালো দিচ্ছি, এই যে এই প্রসিডিউরটাকে আমরা কি বলতে পারি সংকরায়ন বলতে পারি। এখন সংকরায়ন থেকে তোমার একটা মানে আমরা সংকরায়ন নিয়ে খুব বেশি আসলে সিকিউর জন্য পড়া লাগে না। কেন পড়া লাগে না, সংকরায়ন থেকে আমার প্রশ্ন হয় ম্যাক্সিমাম টাইমে sp3 এই সংকরায়ন নিয়ে আমার প্রশ্ন হয়। এখন কথা হলো যে sp3 কাদের ক্ষেত্রে হয়, তুমি জানো যে মিথেনের ক্ষেত্রে sp3 হয়। কেন, কারণ কার্বনের 4টা হাত থাকে, 4টা হাত থাকলে ওইখান থেকে ও কি করে বলতো ভাইয়া, আমরা কিন্তু এইভাবে হিসাব করি s1p3 তার মানে 3 4, তার মানে এখানে 4টা হাত আছে তার জন্য sp3। এভাবে আমরা বিভিন্নভাবে অ্যামোনিয়াম থেকে শুরু করে এমনি অনেক সময় আমরা কি করি মুক্তজল ইলেকট্রন থেকে শুরু করে এইভাবে আমরা চিন্তা করতে পারি। তো আপাতত আমরা এইটা চিন্তা না করে জাস্ট এইটুকু আমরা মনে রাখি যে এইখানের মধ্যে sp3 দিয়ে আমাদের প্রশ্ন হয়। এখন কি প্রশ্ন হয়, এইটা প্রশ্নটা সবচেয়ে কমন প্রশ্ন, তুমি দেখবা যে পরীক্ষার ক্ষেত্রে সব সময় আসে মিথেন, অ্যামোনিয়া, পানি, এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় কি, এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় যে এদের তোমার কি হয় সংকরায়ন হয় sp3। সংকরায়ন কি হয়, এদের সংকরায়ন হয় sp3। কিন্তু এদের থেকে প্রশ্নটা কি হয় জানো, এদের মধ্যে যে সমস্যাটা হয় যে এদের বন্ধন কোণ এবং এদের কি আকৃতির ভিন্নতা দেখা যায়, আকৃতি এবং বন্ধন কোণের পার্থক্য দেখা যায়, আকৃতি ও বন্ধন কোণের পার্থক্য দেখা যায়, ব্যাখ্যা করতে বলে, বন্ধন কোণের পার্থক্য দেখা যায়, খুবই পপুলার প্রশ্ন, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে, পার্থক্য দেখা যায়। এখন এই টাইপের প্রশ্নগুলো আসলে তখন তুমি কি করবা, তাই না, এই টাইপের প্রশ্নগুলো আসলে আমরা কি করব, এটাই হলো এখন মেইন খেলা। শোনো ভাইয়া, প্রথমত দেখো এইখানের মধ্যে মিথেনের ক্ষেত্রে কি দেখো, আমরা এগুলা যখন করি তখন আমরা খেয়াল করি কি মুক্ত জোড় ইলেকট্রনের কথা মাথায় নেই, কিসের ইলেকট্রনের কথা, মুক্ত জোড় ইলেকট্রনের কথা। এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো CH4 ওর ক্ষেত্রে কি হয়েছে, ও তো 4টা হাতে ফিল আপ হয়ে গেছে, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে এই নাইট্রোজেনের একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, কয়টা, একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আবার পানির ক্ষেত্রে গেলে দেখা যায় যে এর 2টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, কয়টা, এর 2টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই যে দেখো আমার এইখানের মধ্যে কি হয়েছে, এখানে মুক্তজল ইলেকট্রন, যে আমরা তোমরা এই জিনিসটা আমরা পড়ছি যে আমাদের এইখানের মধ্যে এই জিনিসগুলো কিসের উপর নির্ভর করে, ওই যে আমরা একটা পড়ছি না যে লোন পেয়ার, তারপরে হলো বন্ড পেয়ার, তারপর কি পড়ছি বন্ড পেয়ার, আর একটা কি পড়ছি লোন পেয়ার, মনে আছে কিনা, এগুলো পড়ছিলাম কিনা বলো তো, এই কনসেপ্টটা সবাই আমরা ক্লিয়ার আছে কিনা, আমরা ক্লিয়ার না থাকলেও সমস্যা নেই, এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। ওকে, তো এখানে দেখো এই যে আমরা যে লোন পেয়ার বন্ড পেয়ার, অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে পারে নাই, এটা হলো কি বেস পেয়ার তত্ত্ব, যেই তত্ত্বটা আছে এই তত্ত্বের উপর আমরা কি করি বলতো, এই তত্ত্বের উপর বলতেছে যে লোন পেয়ার বন্ড আর হলো লোন পেয়ার বন্ড এবং বন্ড পেয়ার বন্ধন, এই জিনিসগুলা এই যে দেখো লোন পেয়ারের এদের মধ্যে কি হবে বলতো ভাইয়া, ইয়াটা বেশি থাকে। এখন একটু বোঝার চেষ্টা করো, যখন তোমার এখানের মধ্যে কোনো ধরনের কি ছিল না, মুক্তজোড় ইলেকট্রন ছিল না, তখন এটার বন্ধন কোণ থাকে 100.9.5 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু যখন একটা এখানে কি আছে বলতো ভাইয়া, একটু দেখো এখানে কি আছে বলতো, এখানে আছে একটা, আমার কি আছে, একটা আছে তোমার হলো যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তখন এটা 2.5 ডিগ্রি করে কমতে থাকে, 2.5 ডিগ্রি করে কমতে থাকে, তখন এটা কি দাঁড়ায় বলতো ভাইয়া, এটা দাঁড়ায় 107 ডিগ্রি। আবার এখানে দেখো পানির ক্ষেত্রে কি হয়, পানির ক্ষেত্রে যেহেতু 2টা মুক্তজোড় আছে, তাহলে কয় ডিগ্রি, 5 ডিগ্রি কমবে, তার মানে 109 থেকে 5 ডিগ্রি কমলে 104.5 ডিগ্রি। তো নর্মালি আসলে আমাদের sp3 এর ক্ষেত্রে আমাদের বন্ধন কোণের মান কত থাকে, 109.5 ডিগ্রি, কিন্তু ওইটা কমতে কমতে কি হয়ে যায় বলতো ভাইয়া, যত মুক্তজোড় ইলেকট্রন থাকবে তত 2.5 ডিগ্রি করে কমতে থাকে, তখন এটা কমে আমার কত হয়ে যায় দেখো 104.5 ডিগ্রি। এখন এই যে জাস্ট এই তত্ত্বের কথা ব্যাখ্যা করে তুমি বলে দিতে পারবা। এখন এখানে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এখানে আমাদের আকৃতির কেন পার্থক্য, দেখো ওই যে আমাদের কি আছে বলতো ভাইয়া, ওই যে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে মুক্তজোড় ইলেকট্রনের ক্ষেত্রে এদের এবং এদের একটা কি আছে বলতো ভাইয়া, এদের দেখো লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে একটা কি আছে বলতো ভাইয়া, আকর্ষণ, লোন পেয়ারের মধ্যে একটা, এগুলো কি হয়, এরা কিন্তু মানে কি হয় বলতো ভাইয়া, এরা কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ করে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো এইটা কি হয়েছে, এইটার ক্ষেত্রে কি হয়েছে, এটা তো প্রথমত লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে একটা যুদ্ধ হয়, আবার এরা নিজেদের মধ্যে লোন পেয়ারের যুদ্ধ করে, তাহলে এদের কি হবে বলতো ভাইয়া, এদের আকারটা কি হয়ে যায় বলতো, এই জন্য চেঞ্জ হয়ে যায়। আবার এখানের মধ্যে লোন পেয়ার বন্ড পেয়ারের একটা সম্পর্ক আছে, আবার কি আছে বলতো ভাইয়া, শুধুমাত্র আবার বন্ড পেয়ার একটা সম্পর্ক আছে, কিন্তু এইখানের মধ্যে শুধুমাত্র বন্ড পেয়ারের মধ্যে সম্পর্ক আছে, যার কারণে এর আকৃতি নর্মালি থাকে, এদের কোনো ঝামেলা হয় না, এদের কোনো মারামারি হয় না, এরা
পেয়ার চতুস্তলকীয় থাকে, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে একটা মারামারি হয়, বন্ড পেয়ারের মধ্যে এই যে এক্সট্রা করে যে মারামারিগুলো বাড়তেছে, তার লোন পেয়ার বন্ড পেয়ার এক্সট্রা করে মারামারি বাড়ছে, এই কারণে আকৃতি আমাদের পার্থক্য দেখা যায়। তো এইটা সুন্দর করে এই তত্ত্বটা দিয়ে তুমি ব্যাখ্যা করে দিবা, এর চাইতে বেশি কিছু আমাদের এখান থেকে লাগবে না। এখন অনেক সময় আরো কিছু প্রশ্ন করে যে আমার মানে এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইমে এই প্রশ্নটাই তোমার সব সময় বেশি করে। এখন আদ্র বিশ্লেষিত একটা পার্ট নিয়ে একটা প্রশ্ন করে, এটা আসলে খুব বেশি কঠিন না, তোমরা কিন্তু এই জিনিসগুলো আদ্র বিশ্লেষিত হয় কেন, কি হয় না হয়, এই জিনিসগুলো খুব সহজে ব্যাখ্যা করতে পারো। তারপরে আমি ফাজানের নীতিতে গেলে আর একটু ক্লিয়ার করে দিব তোমাকে এই কনসেপ্টগুলো, ঠিক আছে। এছাড়াও তোমাকে আরেকটা প্রশ্ন হয়, এই যে ধরো এরকম প্রশ্ন করে একটা, আমি তোমাকে একটু কোশ্চেনটা লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা এখানে কি প্রশ্ন হয়। ওকে দেখো, এরকম একটা প্রশ্ন হয় কি, আমি বললাম না যে এইরকম একটা তোমাকে প্রশ্ন লিখে দিব, যে তোমার হলো যে প্রশ্ন করে, এটা তুমি কোনো না কোনো বোর্ডে এই টাইপের প্রশ্ন পাবা, যে সেই প্রশ্নটা কি হয়, সেই প্রশ্নটা হয় যে NCl3 অথবা NF3, এই যে দেখো এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে কিন্তু এখন যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, এখানেও নাইট্রোজেনের ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, কিন্তু তারপর দেখো ক্লোরিনগুলো আমাদের 3টা আছে, এখানে ফ্লোরিন 3টা আছে, কিন্তু কথা হলো যে তারপরে দেখা যায় যে এদের বন্ধন কোণের মধ্যে একটা পার্থক্য থাকে, কিন্তু আমাদের তো শর্ত ছিল কি, লোন পেয়ার একটা থাকলে আমাদের বন্ধন কোণ I ডিগ্রি করে কমবে, তাহলে এটা একটা ব্যতিক্রম না, এই পার্থক্যটা দেখা যাচ্ছে কেন, এই পার্থক্যটা দেখার আরেকটা কারণ কি জানো, এই পার্থক্যটা দেখার আরেকটা কারণ হচ্ছে যে ক্লোরিন আর ফ্লোরিন, কেন এই ক্লোরিন এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কি, তড়িৎ ঋণাত্মকতার মান জাস্ট এইভাবে বলবা। এখন তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে কি হয়, ধরো তুমি জাস্ট এইভাবে মনে রাখবা যে তড়িৎ ঋণাত্মকতার মানের যেহেতু পার্থক্য আছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, মানে উপর থেকে নিচে গেলে এটা একটু মনে রাখবা, যে এটা মনে বলতে ভুলে গেছিলাম যে তড়িৎ ঋণাত্মকতার মান কি, উপর থেকে নিচে গেলে কমে, বাম থেকে ডানে গেলে বাড়ে, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। তার মানে এই জিনিসটার কারণে আসলে এই যে আমাদের বন্ধন কোণে পার্থক্য দেখা যায়। আরেকটা প্রশ্ন হয়, একদম কমন প্রশ্ন, এটা তোমরা পাবা H2O এবং OH2S, এইটা খুবই কমন প্রশ্ন, এটা তো অনেকভাবে আসলে ব্যাখ্যা করা যায়, এইটাও সেম কনসেপ্ট। দেখো অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, আমাদের কি হয়েছে বলো তো ভাইয়া, আমাদের লোন পেয়ার বন্ড এই যে এইটা আছে, সালফারের ক্ষেত্রে আমাদের 2টা আছে, তারপরও কি হয়, আমাদের কি হয়, আমাদের ক্ষেত্রে দেখা যায় যে বন্ধন কোণের মধ্যে পার্থক্য দেখা যায়, কেন দেখা যায়, ওই সেম তড়িৎ ঋণাত্মকতা, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকে, যার ফলে আমাদের বন্ধন কোণের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। ওকে, এই হলো আমাদের সংকরায়ন থেকে যেই সকল টাইপ থেকে প্রশ্ন হয়, আমি কিন্তু ওগুলো সব কভার করে দিছি। দেখো কমন কিন্তু 2টা প্রশ্ন হয়, তার মানে কি হয় মনে রাখবা, মিথেন, অ্যামোনিয়া এবং পানি, এদের মধ্যে কেন আমার কি হয় বলতো, আমাদের সংকরায়ন sp3 থাকলেও আকৃতির পার্থক্য দেখা যায়, এখানের মধ্যে কি বন্ধন কোণের মধ্যে কেন পার্থক্য দেখা যায়, এই জিনিসটা আমরা ব্যাসপের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি। আরেকটা হলো H2 এবং H2S, খুবই কমন প্রশ্ন, এটা কিসের কারণে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, লোন পেয়ার থাকা সত্ত্বেও। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া, এই তো আরেকটা জিনিস একটু জেনে রাখবা এখানের মধ্যে কি, সেটা হলো যে তোমার হলো যে অ্যামোনিয়ার ক্ষেত্রে আকৃতি এবং পানির ক্ষেত্রে আকৃতি, এগুলো আশা করি তোমরা মোটামুটি কম বেশি সবাই বুঝে গেছো এবং তোমরা জানো এগুলা। ওকে, এবার আসো ভাইয়া আমাদের ফাজানের নীতিটা। তো ফাজানের নীতি নিয়ে আমি কথা বলার আগে আমি একটা উদাহরণ দিয়ে সবসময় মজা করে একটা বলি, আগে একটু দেখো, তাহলে বুঝতে পারবা। ওকে দেখো, আমি স্ক্রিনে কয়েকটা জিনিস লিখে রাখছি, কেন লিখে রাখছি, এই ফাজানের নীতি দিয়ে আসলে কি বোঝানো হয়, ফাজানের নীতি দিয়ে আসলে বোঝানো হয় যে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, যদি সমযোজী বৈশিষ্ট্য আমরা কারো বেশি পেয়ে যাই, তার মানে তার আয়নীকরণ বৈশিষ্ট্য কি হবে, আয়নিক বৈশিষ্ট্য কি হবে, বা আয়নিক বন্ধনে এই জিনিসটা কি হবে বলো তো ভাইয়া, কম হয়ে যাবে। এখন সমযোজী এই যে দেখো পোলার আয়ন, এখানের মধ্যে ফাজানের নীতি দিয়ে আসলে পোলার আয়ন নির্দেশ করে, এবং কি হবে বলো তো ভাইয়া, সমযোজী ধর্ম প্রদর্শন করে, আর তাহলে আয়নীকরণ ধর্ম কি, এই যে দেখো আয়নিক ধর্ম কি, আয়নিক ধর্ম হবে যে তোমার হলো কি, এখানে দ্রবণীয়তা, তারপরে হলো যে আমার কি বলতো ভাইয়া, মেইনলি এখানে মেইনলি সবসময় প্রশ্ন করে যে কোন যৌগটাই সবচেয়ে বেশি দ্রবণীয়, বা এই টাইপের প্রশ্নগুলো হয়। কেমন হয়, তুমি যদি একটু যদি বইগুলা ঘাটাঘাটি করো, তুমি দেখবা যে NaF, তারপরে হলো যে NaCl, NaI, এই যে দেখো এখানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার এখানের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম তৈরি করো, কি বলছে, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। এখন তুমি আমাকে বলো ভাইয়া, সমযোজী বৈশিষ্ট্য যদি ক্রম বলি, শর্ত কি ছিল, শর্ত ছিল যে ক্যাটায়নের আকার ছোট। সবসময় মনে রাখবা যে এখানের মধ্যে এগুলোর মধ্যে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, তার মানে সোডিয়ামটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে অ্যানায়নটা কি বলো তো ভাইয়া, অ্যানায়নটা চেঞ্জ হবে, তাহলে কিভাবে চেঞ্জ হবে, অ্যানায়নের আকার বড় হলে আমার সমযোজী ধর্ম বেশি হবে। অ্যানায়নের আকার কার বড়, ক্লোরিনে বড় নাকি ক্লোরিনে বড় নাকি আয়োডিনে, অবশ্যই আয়োডিনে বড়, ক্লোরিনে
ইউনিট তারপরে ফ্লুরিন। তার মানে কি এই দিকে তোমার কি হয় সমযোজী ধর্ম বেশি, সমযোজী ধর্ম বেশি। যদি এই দিকে সমযোজী ধর্ম বেশি হয় তাহলে আয়নীকরণ ধর্ম কি হবে, আয়নীকরণ ধর্ম এই দিকে বেশি। আয়নিক ধর্ম কি, আয়নিক ধর্ম, আয়নীকরণ আমরা বলছি যে আয়নিক ধর্ম কি এই দিকে বেশি। যদি আয়নিক ধর্ম এই দিকে বেশি হয় তার মানে সবচেয়ে দ্রুত মানে দ্রবীভূত হবে কে বলো তো ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি দ্রুত দ্রবীভূত হবে, দ্রুত দ্রবীভূত হবে, দ্রুত দ্রবীভূত হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের ফাজানের নীতির কনসেপ্ট। তার মানে আমার এখানের মধ্যে সমযোজী ধর্ম আর আয়নিক ধর্ম একে অপরের উল্টা হিসেবে কাজ করে। ফাজানের নীতি দিয়ে আমরা সমযোজী ধর্ম কার বেশি কার কম এটা প্রশ্ন আসে, এখানে খতে প্রশ্ন আসে এটা, এবং অনেক সময় এমসিকিউতে আসে, খ অথবা এমসিকিউ। তো তোমরা যদি এইটুকু একটু ভালো মতো পড়ো তাহলেই হয়ে যাবে, তুমি খতেও পারবা, এমসিকিউতে পারবা, আবার মাঝে মাঝে গতেও দিয়ে দেয়, গতে দিয়ে যায়, ঠিক আছে, তাহলে গতে আসলেও পারবা, যেই কোনো বিষয়। তো এখানে তাপ বিয়োজন থেকেও একটা প্রশ্ন হয়, ওই যে তোমাকে প্রথমে বললাম একটা সিকিউ দেখাইছিলাম, ওই তাপ বিয়োজনটাও এখান থেকে ব্যাখ্যা করে দিতে পারবা, ঠিক আছে। এই হলো আমার কি ওভারঅল ফাজানের নীতিটা অনেকেই বুঝতে অসুবিধা হয়, জাস্ট তিনটা জিনিস এখানে। একটা আছে কি ডিও এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ, এই জিনিসটাও আসলে কি পরিমাণে ইলেকট্রন প্রবেশ করে এইটার উপরে ডিপেন্ড। তবে ওই অপশনগুলোতে আমাদের যাওয়া লাগে না, চিন্তা করা লাগে না খুব বেশি। ম্যাক্সিমাম টাইম আমরা ক্যাটায়ন আকার অ্যানোন আকার বড় আর চার্জ যত বেশি হয় এই কনসেপ্টের মধ্যে থাকলে আমাদের ম্যাক্সিমাম টাইমে আমরা কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে। মোটামুটি আমরা এইটুকুর মধ্যে কনসেপ্ট কমপ্লিট করে ফেলতে পারি। যদি এইটুকুর মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আমরা এবার যাব কোথায় বলো তো ভাইয়া, আমরা এবার যাব আমাদের, আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, এখানে মধ্যে এমসিকিউতে কি আসে, এমসিকিউতে ঠিক এই টাইপের প্রশ্ন হয়। এখন খতেও তোমার প্রায় টাইমে, কিন্তু গতে তোমার ওই যে তাপ বিয়োজন থেকে প্রশ্ন হয়। এমসিকিউতে প্রশ্ন হয় যে নিচে কোন তোমার হলো যে যৌগটি তোমার হলো যে সবচেয়ে দ্রুত দ্রবীভূত হবে, অথবা কোন যৌগটির সমযোজী বন্ধন বেশি, কোন যৌগটির ক্ষেত্রে আয়নিক বন্ধন বেশি, এই জিনিসগুলো। তার মানে জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে যে ফাজানের নীতিটা তোমার কি পোলার আয়ন যত বেশি তার মানে সমযোজী ধর্ম তত বেশি হবে। তার মানে এই আমাদের কি বলতো ফাজানের নীতিটা আমাদের সমযোজী ধর্মটাকে নির্দেশ করে। তার মানে ওইভাবে আমরা চিন্তা করে বাকিগুলো উত্তর করা লাগবে। তো এইটুকু আশা করি মানে খুব বেশি আসলে কঠিন জিনিস না, এইটুকু বুঝতে পারলেই এনাফ ভাইয়া, এনাফ, আর কিচ্ছু তোমার চিন্তা করা লাগবে না, ঠিক আছে। ওকে ওকে, এরপরে আমি এখানের মধ্যে একটা জিনিস তোমাকে লিখে নেই, এটা একটু লিখে দেই, না হলে তোমরা একটু ভুলে যাবা। এটা আমি একটু এই জিনিসটা স্কিপ হয়ে গেছিল, ওই টাইমে গিয়ে মনে পড়ছে। তড়িৎ ঋণাত্মকতা, তো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি মনে রাখবা, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে জাস্ট একই, তো কনসেপ্ট তো একই, কনসেপ্ট তো আমার একই। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ওই যে জাস্ট নিয়মটা শুধু মনে রাখবা যে বাম থেকে ডানে কি হয় আর উপর থেকে নিচে কি হয়, বাম থেকে ডানে, বাম থেকে ডানে আর উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এইটুকু কনসেপ্ট মনে রাখলে আমার কিন্তু কাজ শেষ। বাম থেকে ডানে গেলে বাড়বে আর উপর থেকে নিচে গেলে কমবে, ঠিক আছে, বাড়বে আর কমবে। এই যে এই হলো আমাদের মোটামুটি কনসেপ্ট। তো আমরা মোটামুটি এখান থেকে কিন্তু অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করছি, আমাদের মেইন টার্গেট। তো একটা কনসেপ্ট বাকি আছে এখন শুধুমাত্র, এইটা বলছিলাম যে একটু নিজে রিডিং পড়ে নিবা। তো এই কনসেপ্টটা যদি তোমরা যদি নিজে রিডিং পড়ে নাও, এখানের মধ্যে একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, তাহলে এখানের মধ্যে এই জিনিসটা একটু অ্যাড করে দেই, তাহলে মোটামুটি আরেকটা লাস্ট টপিক আছে, তাই বেশি আর নাই। দেখো ওইটা আমার আর পড়াই দেওয়া লাগবে না, তোমরা নিজেরাই পড়তে পারবা, জাস্ট হাইড্রোজেন বন্ধনটা একটু রিডিং দিলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, এইখানে দেখো আগে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি হয় একটু দেখো। তড়িৎ ঋণাত্মকতার মনে রাখবা যে বাম থেকে ডানে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে বাড়ে, বাড়ে আর উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে। এই তো এই হলো ঘটনা, এই হলো ওভারঅল ঘটনা। আর আশা করি তেমন কিছু নাই, আশা করি এইটুকু বুঝতে পারলে হবে। এবার আসি লাস্ট স্লাইড তোমাদের আজকের ক্লাসে। ওকে, এইবার তারপর আমরা কোশ্চেনগুলো দেখাবো, তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে। হাইড্রোজেন বন্ধন, তো হাইড্রোজেন বন্ধনটা আসলে পড়াই দেওয়ার মতো কিচ্ছু না আসলে। এগুলো এটা আমরা যেহেতু হাতে সময় কম আছে, জাস্ট একবার একটু রিডিং পড়ে নিব, খুব বেশি যে প্রশ্ন হয় এমন না, জাস্ট একটু রিডিং পড়ে নিব আমরা, তাহলেই হবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন কি হয় জানো, এখান থেকে প্রশ্ন হবে যে হাইড্রোজেন বন্ধন থেকে ক আর ক্ষতে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয় যে হাইড্রোজেন বন্ধন কি, বন্ধন বলতে কি বুঝো, তো কতে আসলে কি আর বলতে কি বুঝো, বলতে গেলে ক্ষতে একটু ব্যাখ্যা করে দিবা, চিত্র টিত্র এঁকে দিলেই হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, এবার দেখি আমরা আসলে সিকিউ যেগুলো আমরা বলছিলাম যে প্রথমে, সেটা কি উদ্দীপকের দেখো, এই যে দেখো উদ্দীপকের এফ অপেক্ষায় ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন? তো বুঝতেই পারতেছি যে আয়নীকরণ শক্তিটা এখন ব্যাখ্যা করতে পারবা না, যে শিখাই দিলাম। তারপর দেখো ডিসি অধিক তাপে বিয়োজিত হয়, কিসের মাধ্যমে ব্যাখ্যা করবা? এই যে মাত্র আমি কিন্তু শিখাই আসছি তোমাদেরকে, কি শিখে আসছি বলো তো? আমি কিন্তু তোমাদের ফাজানের নীতিটা শিখে আসছি, এই কনসেপ্ট দিয়েও তোমরা ব্যাখ্যা করতে পারবা। এল অবস্থান্তর ধাতু নয় কেন? এই অবস্থান্তর ধাতু নয় কেন আমি কিন্তু শিখাইছিলাম যে তার কি হইতে, আংশিক হইতে হবে, যেহেতু আংশিক মনে হয় এল নাই, যার ফলে তো আমরা বলতে পারি এই যে দেখো এল কিন্তু আংশিক নাই। তুমি দেখো এলে কি আছে বলো তো ভাইয়া? পূর্ণ আছে। পূর্ণ থাকলে কি হবে? হবে না। তার মানে কি, যদি এল টু প্লাস হয় তাহলে আমার কি হবে বলো তো ভাইয়া? এই দুইটা চলে যাবে, আর এটা আমার পূর্ণ থাকবে। এটা পূর্ণ থাকলে আমার কখনো এটা হবে না, তার মানে এটা অবস্থান্তর মৌল নয়। মনে রাখবো যে অবস্থান্তর মৌল, সকল অবস্থান্তর মৌল কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। সবাই অনেকে গুলাই ফেলে, এটা গুলানো যাবে না। যেটুকু পড়াই দিয়ে ওইটুকু ভালো মতো পরীক্ষা খাতা লিখে আসলে হবে, ঠিক আছে? এরপরে প্রশ্নটাতে দেখো, এরপরে প্রশ্নটা কি আছে দেখো, তোমাকে প্রশ্ন করছে এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? ওই যে সেম, এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি কেন বেশি তোমরা এখন ব্যাখ্যা করতে পারবে না। আয়নীকরণ শক্তির মান কেন, কি কারণে বেশি হয়, আমাদের এই জিনিসগুলো ব্যাখ্যা করলেই হবে। আরেকটা হলো যে দেখো, এই যে দেখো পারমাণবিক সংখ্যা কিন্তু এখানের মধ্যে কি হয় বলতো? বাড়তেছে। তার মানে কি, ই এর থেকে এইদিকে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা মানে হলো যে ধরো এইটা হয়েছে কি সোডিয়াম আর এটা হলো ম্যাগনেসিয়াম, তাহলে এটার ক্ষেত্রে কি হয় বলতো ভাইয়া? আয়নীকরণ শক্তির মান ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেশি হবে। কেন বেশি হবে? কারণ আকার ছোট হবে, একটা ইলেকট্রন কি হবে বলতো ভাইয়া? ছাড়াতে আমার শক্তি বেশি প্রয়োজন হবে, তাপ বেশি দেওয়া লাগবে, শক্তি বেশি। এই যে দেখো তাপ বেশি দেওয়া লাগে, তাপ বিয়োজনের ক্ষেত্রে এখানে অনেক কনসেপ্ট দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে এর আগের প্রশ্নটায়। তো দেখো এখানে মধ্যে তাপ বেশি দেওয়া লাগে, তার মানে কি আমার বলতো ভাইয়া মানে এই যে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে আমার কি হয় বলতো ভাইয়া? আমার আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়, ঠিক আছে? এইভাবে তুমি ব্যাখ্যা করে দিতে পারবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হয় কি দেখো, সোডিয়াম প্লাস আরেকটা হলো সোডিয়াম প্লাস প্লাস, ঠিক আছে? এটা ক্ষত মাঝে মাঝে দেয়। এখানের মধ্যে দেখা যায় যে সোডিয়াম প্লাসের আয়নীকরণ শক্তির মান অনেক কম থাকলেও সোডিয়াম প্লাস প্লাসের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয় কেন? এটার ব্যাখ্যাটা কি দেখো, সোডিয়াম যখন তোমার হলো যে এই যে দেখো, এই যে একটা ইলেকট্রন লাস্টে থাকে, এটাকে তুমি তাপ দিয়ে দিলা, তাপ দেওয়ার পরে এটা চলে গেল, মানে সহজে চলে গেল। ধরলাম আমার 500 কিলো জুল ইউজ করা লাগছে, ধরলাম। এখন ধরো তুমি যখন একটা ইলেকট্রন চলে গেছে, তখন এটা কক্ষপথ কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। বুঝার চেষ্টা করো, কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে, দুইটা। এখন কি হয়েছে? ছোট হয়ে গেছে, এবং এরা কি অবস্থা আছে? স্টেবল অবস্থায় আছে। এবং আরো সহজ বাংলা ভাষা বললে এরা সবাই কিন্তু একদম বন্ধু ভাবে সবাই যুগল আকারে আছে। এখানে এখন যদি তাপ দাও, এত সহজে কি ওদের বন্ধন ভাঙতে পারবা? প্রথমত তো ওদের বন্ধন ভাঙা দরকার, আবার দ্বিতীয়ত হলো যে এদের যে আকর্ষণ আছে সেইটা ভাঙা দরকার। দুইটা জিনিস, একটা হলো যে এরা সবাই সম্পর্কে বিদ্যমান আছে, এবং আর এটা হলো যে এর সাথে আবার একটা কানেকশন আছে। দুইটা কানেকশন তোমাকে ভাঙা লাগবে। তার কারণে দেখা যায় যে এরকম স্টেবল অবস্থায় থাকলে তখন আয়নীকরণ শক্তির মান প্রচুর বেশি হয়, যেটা অনেক বেশি। তার জন্য দেখা যায় যে সোডিয়াম প্লাসের চাইতে সোডিয়াম প্লাস প্লাসের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, ঠিক আছে? এইভাবে আসলে এই ধরনের প্রশ্নগুলো আসলে আশা করি ব্যাখ্যা করতে পারবা। তো আমি কিন্তু তোমাকে সব কিছু কিন্তু চ্যাপ্টারে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু A to Z ক্লিয়ার করে, এবং সিকিউ সহ। এরপর দেখো এই যে তোমার হলো যে পরের সিকিউতে গেলে তুমি আশা করি বুঝতে পারবা কি প্রশ্ন করছে, যে যৌগের জ্যামিতিক আকৃতির সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো QS4 মানে হলো যে CS4 sp3, এগুলো তো বললামে। হাইড্রেটের বন্ধন কোণের ভিন্নতা দেখো, এই যে দেখো আমাদের হাইড্রেটের বন্ধন কোণের ভিন্নতা। এখন MD এগুলো দ্বারা কি বলছে স্যার? ওই যে দেখো n এর মান বলে দিচ্ছে, যে n এর মান বলে দিচ্ছে যে কি 2s2 2p2, দেখো 2s2 2p2, আর এখানে কি আছে MD, এই যে দেখো 2s2 আর 2p, তার মানে এখানে কি 3s2 আর এটা হলো কি 3p3, আর এটা হলো 2s2 2p2। তার মানে বুঝতেই পারতেছো কি হচ্ছে 1s2 2s2 2p2, মানে এখানে কি আছে? এটা হচ্ছে কার্বন CS4, আর এখানে কি আছে বলতো ভাইয়া? 1s2 2s2 2p3 আর 3s2, তার মানে কত বলতো ভাইয়া? 3 2 5 5, তার মানে কি 1s2। হ্যাঁ, এই যে এই এখন তো বুঝতেই পারতেছো কি হইতেছে বলতো ভাইয়া? 9 12, তার মানে কি এইটা কি হবে বলতো ভাইয়া? এটা কি হবে বলতো ভাইয়া? আমরা কিন্তু এইখান থেকে বুঝেই যেতে পারি যে এখানে যে হাইড্রেটের এখানের মধ্যে 6 আছে, এটার মধ্যে যেটা বাড়লে যেটা হবে যে সেই হাইড্রেটের আমার কি বলছে যে বন্ধন কোণ ভিন্নতা কেন। তো আমি তো এখানে শিখাই দিলাম যে এখানে বন্ধন কোণের ভিন্নতা হয় কেন। তোমার এখানে কয়েকটা জিনিস দেখবা যে লোন পেয়ার বন্ড, বন্ড পেয়ার এবং কি লোন পেয়ার বন্ড।
এই ধরনের এগুলো যখন এই যে আমার এখানে কি হয় বলো তো ভাইয়া, যদি আমার এখানে ইয়া থাকে, কি থাকে বলো তো ভাইয়া, আমার যদি এইখানের মধ্যে জাস্ট এইভাবে মনে রাখবা যে আমার যদি এইখানের মধ্যে আমার কি থাকে, এই যে আমরা তো শিখাইলাম এই যে দেখো সব ইয়া হয়ে যাচ্ছে, দেখো এই যে দেখো আমরা কিন্তু শিখাইছিলাম কি থাকে বলো তো ভাইয়া, মুক্ত জোড় ইলেকট্রন থাকে। মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তখন আমার বন্ধনের মধ্যে পার্থক্য দেখাচ্ছে। এইভাবে তুমি যেইভাবে ভালো মতো ব্যাখ্যা করে দিবা, সুন্দর করে একটা এই যে এগুলো একটু অঙ্কন করে ভালো মতো ব্যাখ্যা করবো তাহলেই হবে। এখানে আছে যেহেতু সংকরণের মতো ব্যাখ্যা করে, এবং 2 নং এবং 3 নং যৌগ, 2 নং যৌগ হলো অ্যামোনিয়াম আর এটা হলো পানি। তো পানির মধ্যে কেন বন্ধনের ভিন্নতা দেখা যায়, এই যে সেম বেস পেয়ার তত্ত্ব, তাই না, লোন পেয়ার লোন পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, আর একটা কি বন্ড পেয়ার বন্ড পেয়ার। এই তো এই হলো পড়াশোনা, এইটুকু করলেই কমপ্লিট হয়ে যাচ্ছে তোমার পড়াশোনা। এই হলো আমার পুরা ওভারঅল একটা চ্যাপ্টারে আমি যত মানে সংক্ষেপে যেইটুকু পড়া দরকার ওইটুকু আমি পড়াই দিছি। এইভাবে তুমি একটু যদি ভালো মতো এবার একটু নিজে একটু পড়ো আর একটু যদি টেস্ট পেপার সলভ করো, তাহলে তোমার এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এইটুকুই হলো আমার কথা। তোমরা যারা যারা ক্লাসটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের কিন্তু তোমরা হয়তো বা জানো যে ওয়ান শট সিকিউর ক্ষেত্রে একটা জিনিস আমি একটু তোমাদের সাথে একটু আলোচনা করি, তাহলে তোমাদের জন্য একটু দেখো, লাস্ট একটা মিনিট দেখো, একটা মিনিট দেখো, জাস্ট একটা মিনিট। তোমরা হয়তোবা সবাই জানো যে, অনেকেই হয়তোবা জানে নাই, কারণ আসলে বলা এই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমরা অনেকে ক্লাস দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর দেখো প্রথম কমেন্টের মধ্যে আমি কি দিছি, একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি আর একটা পেজের লিঙ্ক দিয়ে দিছি। তোমরা কি করবা, গ্রুপ এবং পেজ দুইটা জায়গায় যুক্ত থাকবা, কারণ গ্রুপের মধ্যে সকল ক্লাসের আপডেট আর পেজের মধ্যে সাজেশন ক্লাসগুলো আমাদের আপডেট কিন্তু ঘোষণা দেওয়া হয়। তার মানে ওই দুইটা জায়গায় মাস্ট তোমাকে যুক্ত থাকা লাগবে। আর সাবস্ক্রাইব করলে তো আমাদের সকল নোটিফিকেশন চলেই যাবে। ইনশাল্লাহ তোমার এইচএসসি পরীক্ষা আমরা যদি সুস্থ থাকতে পারি, আমার জন্য দোয়া করবে। আমি তোমাকে পরীক্ষাতে ঢুকা পর্যন্ত তোমাকে সব কিছুভাবে সাপোর্ট দিয়ে তারপর তোমাকে ঢুকাবো, বলবো যাও ভাইয়া এইবার তুমি ঢুকে তুমি পরীক্ষাটা ভালো মতো দিয়ে এই প্লাসটা নিশ্চিত করো সব সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি সব সাবজেক্ট। তো এখানে ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র আমরা সিকিউ পার্টটা তাও আবার আমি কিন্তু কয়েকটা দিছি তোমাদেরকে, কিন্তু জাস্ট আমরা এই যেখানে আমাদের সিকিউ পার্টটা আর আমি ফিজিক্সের সিকিউ পার্টটা জাস্ট কোর্স মানে আমাদের টপ সিরিজের কোর্স রাখছি, এখানে 300 টাকা। তোমরা জাস্ট এখানে 8টা ক্লাস হবে, 8টা ক্লাস রেগুলার আপলোড দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস থাকবে। কি থাকবে এগুলো হবে কি রেকর্ডেড ক্লাস থাকবে, এগুলো দেখো এগুলো হবে রেকর্ডেড ক্লাস থাকবে। তোমার 12 ঘন্টার ক্লাস হবে একদম এইটার মতো করে। আমার কি থাকবে এটার মতো করে আমার ফিজিক্সও থাকবে। তো এইটা আশা করি এই কোর্সের মধ্যে যারা ভর্তি হবা তোমরা মোটামুটি এইটুকুনি চিন্তা থাকতে পারো যে ম্যাথের যত ধরনের চ্যাপ্টারের সিকিউ সাপোর্ট সব কিছু আমরা দিব, ফিজিক্সের ক্ষেত্রেও দিব। তো এইখানে আমাদের কোর্স ফি হলো মাত্র 299 টাকা। যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেস্ট কোর্স তোমার জন্য, তোমাকে সর্বোচ্চ হেল্প করবে। কারণ হচ্ছে আমি কিভাবে পড়ে তোমরা তো জানোই যে আগে কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করবো, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার পরে ওই টপিকগুলোর উপর আমি সিকিউ তোমাকে দিব। সিকিউ দিলে তখন তুমি কিন্তু সব কিছু কমপ্লিট করতে পারবা, ঠিক আছে। এই হলো কথা। তার মানে তখন তোমাকে মানে টপিকের কনসেপ্ট ক্লিয়ার হলে সিকিউ ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এই হলো ওভারঅল কথা। আর 299 টাকা এই যে জাস্ট এই নাম্বারে মেসেজ দিলে হবে 01314770610। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত বলে দিবে, ঠিক আছে। এইটা হলো ফিজিক্স ম্যাথের জন্য 300 টাকা আর ফিজিক্সের জন্য 300 টাকা, মোট 600 টাকা তোমাদের 2টা কোর্স। জাস্ট এই 2টা আর কিচ্ছু ভাইয়া আমরা কিন্তু পেইড রাখিনি, সম্পূর্ণ ফ্রিতে দিছে। তোমরা জাস্ট এই 2টা জায়গায় ভর্তি হয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবা না।